1 মাস পরে বেতনও পাই নাই। মাঝে, মাঝে ভাই মনে হইতো যে আজকেই রিজাইন দেবো। মনে হইতো যে না আর সম্ভব না। ওই কোম্পানি থেকে রিজাইন দিয়ে দেশে চলে গেছি। দেশে চইলা যাইয়া পড়ছি মহা বিপদে ভাই। ৫০ লক্ষ টাকা খরচ করে আইসা এখন এটা বুঝতেছি আমাদের এই ভুলগুলি ছিল। Try different thing and find out what actually works for you. তো ভাই শুরুতে আমরা জানতে চাই আপনার ব্যক্তিগত জীবন, শৈশবে বেড়ে ওঠা এবং পরিবার সম্পর্কে। আমার শৈশবে বেড়ে ওঠা হচ্ছে কুমিল্লা হচ্ছে আমার হোম ডিস্ট্রিক্ট, দেবিদ্বার থানা, গোপালনগর গ্রাম। আপনারা অনেকে হয়তো হাসানাত আব্দুল্লাহকে চিনেন। জি, জি। আমরা হচ্ছে সেম গ্রামেরই মানুষ। তো শৈশবে একান্নবর্তী পরিবারে বেড়ে ওঠা। তো আমাদের অনেক লার্জ পরিবার ছিল। আমার বাবারা ছিলেন, বাপ চাচারা ৩ জন ছিলেন এবং আমার ফুফু এবং পরিবার নিয়ে প্রায় ৩৫ জনের উপরে ছিল আমাদের পরিবার সদস্য এবং আমরা চাচাতো ভাই সবাই মিলে একসাথে খানা-টানা খাইতাম। ওই যে একান্নবর্তী পরিবারের একটা অ্যামেজিং একটা জার্নি ছিল। শৈশবটাকে খুবই মিস করি। আর আমি একটু দুষ্ট প্রকৃতির ছেলে ছিলাম। যে পড়ালেখায় ফাঁকিবাজি করতাম বেশি আরকি। আচ্ছা, খেলাধুলায় একটু খুব অ্যাক্টিভ ছিলাম। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, সিঙ্গাপুরে আপনার কিভাবে আসা হয়েছিল এবং কত সালে আপনি ১ম সিঙ্গাপুরে এসেছিলেন? সেই অভিজ্ঞতাটা যদি শেয়ার করতেন আমাদের সাথে। সিঙ্গাপুরে আসা হচ্ছে ২০০৮ সালের জুন মাসে। তো আসার পূর্বের কাহিনীটা হচ্ছে আমি যখন ইন্টারে পড়াশোনা করি বাইরা কলেজে, তখন আমাদের যেহেতু একান্নবর্তী পরিবার, তখন যেটা হয়তো আমরা ৩ ভাই ছিলাম আর আমাদের ২ বোন। তো আব্বার বিজনেসটা তখন অত বেশি ভালো ছিল না। তো আমার আব্বাই প্রায় ৮৮ পূর্ব থেকে ব্যাটারি ম্যানুফ্যাকচার করতেন। তো আমাদের ব্যাটারির দোকান ছিল। তৎকালীন সময়ে কিন্তু ইলেকট্রিসিটি কম ছিল। যখন ২০০৬, ৭, ৮ এর দিকে যখন ইলেকট্রিসিটি গ্রাম অঞ্চলে আসা শুরু হইলো, তখন আবার ব্যাটারি বিজনেসটা একটু ড্রপ করলো। তখন একটু আমি এজ এ এল্ডার সন অফ আওয়ার প্যারেন্টস, তো আমি যেটা ফিল করলাম যে না এখন আমার পরিবারকে সাপোর্ট করা উচিত। ওয়ান অফ দ্য ফাইন ডে রমজানের ঈদের পূর্বে আমি কলেজ হোস্টেল থেকে বাড়িতে আসি। তো বাড়িতে আসার পরে আমাদের পাশের বাড়ির এক দূর সম্পর্কের মামা আছে। তো ওই মামার নাম হচ্ছে মাসুম মামা। তো উনি আমার সাথে দেখা হইলো। দেখা হইলো, "বাগিনা কি অবস্থা?" তো আমি বললাম, "মামা ভালো।" "বাগিনা একটা তোমার জন্য একটা পরামর্শ আছে তুমি যদি চাও।" আমি বললাম যে, "মামা কি পরামর্শ?" "মামা আমি তো অনেক বছর সিঙ্গাপুর থাইকা আসছি। তুমি ইচ্ছা করলে সিঙ্গাপুরে যাইতে পারো।" তখন যে সিঙ্গাপুর নামে একটা দেশ আছে আমার অত ভালো আইডিয়াই ছিল না সিঙ্গাপুর আচ্ছা, আচ্ছা। সম্পর্কে। তো মামা গেলে কি হবে? মামা তুমি ৳৫০,০০০ টাকা কামাইতে পারবা পার মান্থ। মানে মাস গেলেই মাস ৫০। গেলে ৫০,০০০। আমি কই, "কি কন মামা এত টাকা?" কারণ তৎকালীন সময়ে তো ৳৫০,০০০ অনেক অনেক, টাকা, হ্যাঁ। হ্যাঁ? তো তখন আমি বললাম তাহলে আমি দুলাভাই আছে, আব্বা আছে তাদের সাথে কথা বলে দেখি। পরে যখন আমার দুলাভাই এবং আব্বার সাথে কথা বললাম, তারা দেখলাম সবাই এগ্রি। হুম? আচ্ছা। তো সবাই এগ্রি, তো আমাকে পাঠাবে সিঙ্গাপুর। তৎকালীন সময়ে কিন্তু আমাদের স্কিল ট্রেনিং করা লাগতো। জি, জি, জি। তো স্কিল ট্রেনিং এর সময় তখন মাসুম মামাকে বললাম যে, "মামা আমি তো যাইতে চাই।" কয় যে, "আগামী মাসে ঈদের পরে আমাদের এলাকার আরো ৬ জন যাবে। তুমি যদি যাইতে চাও তাহলে একসাথে ভর্তি হইতে পারো।" আচ্ছা, আচ্ছা। এটা কত তা সালের ঘটনা? এটা হচ্ছে ২০০৭ সালের ৭ সালে, ঘটনা। আচ্ছা। তো ৭ সালে তখন মামা বলল যেহেতু তুমি যাইতে পারো, আমি বললাম যে ডিসকাস করে নেই। পরে চাচা, জ্যাঠা, চাচাতো ভাই সবাই বলল না পাঠানো যাইতে পারে। তো পরে ঈদের পরে আর কলেজে না যাইয়া গেলাম হচ্ছে ট্রেনিং সেন্টারে। হ্যাঁ? আচ্ছা। সেই ট্রেনিং সেন্টার ছিল সাভার নবীনগরে। চারিগ্রাম ট্রেনিং সেন্টার, জি, যেটা জি। হচ্ছে স্মৃতিসৌধের আরো পরে। জি, জি। তো আসলে তখন অনেক শীত ছিল। হুম, হুম। তো আলহামদুলিল্লাহ ২ মাস ১৭ দিনের মাথায় আমার পরীক্ষা কমপ্লিট হয়েছিল। তো এর মধ্যে এই জার্নিটার মধ্যে ২ মাস ১৭ দিনে কিন্তু অনেক একটা স্যাড স্টোরি ছিল আমার। সেটা হচ্ছে তখন ওই জায়গায় আমরা আ রিভার কেজ বানাইতাম। আচ্ছা, কিছু আচ্ছা। ড্রইং দেওয়া হইতো। ওই ড্রইং অনুযায়ী আমরা প্রজেক্ট তৈরি করতাম। আচ্ছা, আচ্ছা। অনেকগুলি প্রজেক্ট ছিল। তো এরকম প্রজেক্টগুলি যেগুলি করা লাগতো যে আপনি সকালে যাবেন, হুম, হুম। যাওয়ার পরে আ নতুন রড দেয়। জি, জি। তো নতুন রড যখন দেওয়া হয়, একজনে ওই যে ড্রইং অনুযায়ী ব্যান্ড করে এটা বানায়। আচ্ছা, আচ্ছা। বানানোর পরে আ এটা হচ্ছে মর্নিং শিফটে বানায় যায়। হুম, হুম। তো আফটারনুন শিফটে তারা আইসা কি করে, তারা আইসা এটাকে ডিসমেন্টাল করে। ডিসমেন্টাল করে খুলে আবার মনে করেন যে সোজা করে আবার তৈরি করে।
আচ্ছা, এবং আচ্ছা। পরের দিন শিফটের ওরা এসে আবার মনে করেন এটাকে সোজা করে রেডি করে আবার মনে করেন যে পরবর্তীতে বানায়। তো এরকমভাবে চলতেছিল জার্নিটা। তো এর মধ্যে আমার টেকনিক্যাল কাজের অভিজ্ঞতাটা একটু ভালো ছিল। তখন আমার ওই জায়গায় কিছু রেজাল্ট আছে এভারেজ, গুড বা এক্সিলেন্ট হুম, হুম, হুম। এরকম। তো আমার রেজাল্টটা খুব ভালো ছিল। ২ মাস যাওয়ার পরে আমার চিকেন পক্স হলো। ও! তখন কিন্তু শীতকাল, হ্যাঁ? চিকেন পক্স হ্যাঁ, হওয়ার হ্যাঁ। পরে তো আমার আপন চাচাতো মামা ছিল একজন। তো মামাই বলল, "বাগিনা, বাইচা থাকলে সিঙ্গাপুর যাইতে পারবা। এখন চিকেন পক্স হইছে, বাড়িতে যাও।" তো আমার আরেক ফ্রেন্ড আছে মুসা ভাই। মুসা ভাই কি করলো, উনার আবার ভাই থাকে ঢাকা শহরে। হুম, হুম। তো উনি আবার ওই জায়গা থেকে ওষুধ আনাইলেন। তো আচ্ছা। ওষুধ আইনা ২-১ দিন খাইছি। দেখি না, কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না। পরে গ্রামে চলে গেলাম। গ্রামে চলে গিয়া যাওয়ার ১-২ দিন ওষুধ-টষুধ খাইলাম। একটু ভালোর দিকে যাচ্ছে। তো পরের দিন আমার আরেক মামাতো ভাই সালাউদ্দিন ভাই কল দিলেন, "নজরুল, এই যে ট্রেনিং ম্যানেজারের সাথে আমার কথা হইছে। তুমি যদি আজকে রাত্রে আসতে পারো, তোমার যেই রেজাল্ট ভালো আছে, তুমি আগামীকালকে সিমুলেশন টেস্ট দিতে পারবা।" আচ্ছা, আচ্ছা। কই, "কি কন?" তাহলে পরে আব্বা-আম্মাকে বললাম। তখন সন্ধ্যা মাগরিবে আজান দেবে। তখন শারীরিক অবস্থা কেমন ছিল? শারীরিক অবস্থা একটু ভালো একটু আরকি। ভালো, আচ্ছা। একটু ভালো। হাতের অবস্থা তো খুব খারাপ, ঠসা-মসা পইরা হুম, আম্মায় হুম। দেখে তো মনে করেন যে এটা হচ্ছে কাজের যখন কাজ করতেন ট্রেনিং এর কারণে হ্যাঁ, হাতের ট্রেনিং অবস্থা। এর হ্যাঁ, যখন হ্যাঁ, হ্যাঁ। কারণ ওই জায়গায় একটা বার হ্যাঁ, বেন্ডার হ্যাঁ, ছিল। হ্যাঁ। ওইটা দিয়ে মনে করেন যে প্রতিনিয়ত প্রতিনিয়ত মনে করেন যে সোজা করা লাগতো। আচ্ছা, আচ্ছা। হাতুড়ি না কিন্তু। জি, জি, হ্যাঁ, এটা বুঝতে হচ্ছে পারছি। একটা হ্যাঁ। রডের একটা ইয়ে। এটা দিয়ে আপনি ব্যান্ড করতে পারবেন, আবার সোজা সোজাও করতে পারবেন। আচ্ছা। করতে পারবেন। এবং টেবিল ছিল, ওই টেবিলের উপরে। তখন আম্মাকে বললাম, "আম্মা, এই অবস্থা তো এখন তো আমি যাইতে হইবে।" কইফুত, "না, এরকম অবস্থায় যাওয়াটা ঠিক হবে না।" আমি কই, "মা দেখো হাতের কি অবস্থা। এখন যদি আমার আরো ১ মাস এরকম করা লাগে, তাইলে তো অবস্থা আমার কাহিল।" আচ্ছা, আচ্ছা। তারপরে জোর কইরাই মনে করেন যে ব্যাগ-ট্যাগ নিয়া রেডি হইলাম। তখন সাভার, নবীনগর, চারিগ্রাম আসছি রাত্র ২টা বাজে। রাত ২টা বাজে। আচ্ছা, রাত্র ২টা আচ্ছা। বাজে আইসা পৌঁছাইছি। পৌঁছাইয়া কোনরকম অল্প একটু ঘুমাইয়া-টুমাইয়া ওই জায়গায় তো মনে করেন ৫টা-৬টা বাজে মনে করেন সবাই উঠে যায়। হুম, হুম। কারণ হচ্ছে যদি না ওঠেন, হাজার লোক ওই জায়গায় ট্রেনিং করে। তো আপনার যে টয়লেট অথবা হুম, হুম, ওয়াশরুমে হুম, হুম। সিরিয়াল পাওয়া যাবে না। পাওয়া যাবে না। তো সকালে ওইটা রেডি হইয়া কুইকলি গেছি মনে করেন জ্যাকেট-জুকেট লাগাইয়া যেন কেউ না বুঝতে পারে। হুম, হুম, হুম। তো পরে যাওয়ার পরে কয়, "তোমার ট্রেনিং পড়ছে এখানে। তোমার যে প্রজেক্ট হচ্ছে এইটা।" প্রজেক্ট যখন রিবার-টিবার দিছে, তো ওইগুলি নতুন রিবার দিছে, কেটে বানাচ্ছিলাম। বানানোর সময় আমি তো একটু অসুস্থ, একটু স্লো। তো একজন শিক্ষক আইসা, "এই তুমি এত স্লো কেন?" স্লো কইরা মনে করেন ব্যাট দিয়ে দিছে বাড়ি ভাই। ওহহো! আর বাড়ির চোটে মনে করেন আমার অনেক গোড়াগুলি মনে ইস! করেন যে ছিটায় গেছে। আমি তো কাইন্দা দিছি। ব্যথায় মানে এত হ্যাঁ, ব্যথা। ব্যথায় ইস! কাইন্দা দিছি। হ্যাঁ, তো নরমালি তো হ্যাঁ, উনারা তো এরকম অনেক ছেলেরা তো হ্যাঁ, নাইলে তো ম্যানেজ করতে পারবে না। হ্যাঁ, হ্যাঁ। আর তো তাদেরকে আমি তো স্ট্রিক্ট যখন হইতে হয়। হ্যাঁ, হ্যাঁ। স্ট্রিক হইতে হয়। যখন আমি কাইন্দা দিলাম তখন উনি বলতেছে, "কি নজরুল, কি সমস্যা তোমার? এরকম এত হালকা করে দিছি এরকম কাইন্দা দিলা?" কয়, "স্যার দেখেন আমার এই অবস্থা।" ইস! তো পরে কয়, "আই এম সরি আসলে আমি বুঝতে পারি নাই তোমার যে এই অবস্থা। তো তুমি চিন্তা কইরো না, তুমি কন্টিনিউ করতে থাকো। কোনো অ্যাসিস্ট লাগলে আমাকে জানাইও।" তো আলহামদুলিল্লাহ এর মধ্যে আমি অন টাইমে আমার প্রজেক্ট শেষ করতে পারছি। অন্যদের মতো আগে না। এবং আমি সিমুলেশন টেস্ট পাস করছি। আচ্ছা, মাশাআল্লাহ। তো পাস করার পরে মনে করেন যে এর ১ সপ্তাহ পরে ফাইনাল টেস্ট এবং ফাইনাল টেস্টের দিন যাইয়া আলহামদুলিল্লাহ আ সেটা ছিল চারিগ্রামে ওইটা ছিল ইয়াতে সাভার জিরাবোতে। জিরাবোতে আচ্ছা। তো ঘোষবাগ, জিরাবো ওই হ্যাঁ, ইয়াতে। এক্সাক্টলি। তো ওই জায়গায় পরে ট্রেনিং দিলাম যে ফাইনাল টেস্টে আলহামদুলিল্লাহ পাস করলাম। আমার ওই যেই মুসা ভাই আমাকে এই যে ওষুধ কিনে দিছিল, ওষুধ আনে দিছিল। ওই মুসা ভাইয়ের কি হলো আমাদের আরেকজন স্টুডেন্ট ছিল যে বরিশালের। তো সেই ভাইটা উনাকে মনে করেন যে জিজ্ঞাসা করছে, "এই মুসা ভাই, এই প্রজেক্টটার ডিউটিটা কি এই দিক দিয়ে হইব না এই দিক দিয়ে হইব?" তখন তো সিঙ্গাপুরের থেকে টেস্টার যায়, জি, বিসিএ জি। টেস্টার। তো তখন ওনারা এটা অবজার্ভ করছে। ও! অবজার্ভ করে মানে এই নকল করলে মানে হচ্ছে অ্যাবসেল। আচ্ছা। কোনো ইয়া নাই, কোনো কোনো ছাড় নাই। ডিসকাউ ছাড় কোনো নাই। ছাড় নাই, হ্যাঁ। পরে তো মনে করেন যে পরে ট্রেনিং ম্যানেজার দেখেছে যে ২ জন অ্যাবসেল হইছে। পরে আমি যে যখন প্রজেক্ট শেষ করে বার হইছি, "নজরুল আমি তো অ্যাবসেল হইছি।" "কি কেমনে?" কয়, "এই লোকে তো ইয়া করছে।" আমি নামটা বলতে চাচ্ছি না, যদি উনি ওকে, এখন হ্যাঁ, ইয়া হ্যাঁ। ফিল করবে। জি। তখন মুসা ভাই বলতেছে যে, "এই ছেলেটা
কও কি আমার তো মনে করেন যে ওইটা রাগ হয়ে গেছি। হুম, হুম। এত কষ্ট করে এই পর্যন্ত আয়া যদি মনে করেন যে কেউ অ্যাবসেল হয় হুম, হুম। তাহলে এটা কত আসলে কষ্ট। কত কষ্ট, হ্যাঁ। যাক আলহামদুলিল্লাহ পরে আমার ২ ফ্রেন্ড ওই যে আমার মামাতো ভাই ওই যে আমাকে কল দিছে সে আইছে এবং আমার আরেক ক্লাসমেট জাকির নামে আরেকজন ক্লাসমেট সেও মনে করেন যে আসছে। ওরা আগামী দিন পরীক্ষা। আচ্ছা, আচ্ছা। বললাম, "এই ভাই এই অবস্থা।" পরে তো মনে করেন ওরে ধাক্কা-ধক্কা দিয়ে কিছু মনে করেন আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ওর সাথে চাইতে পরে ডাইরেক্ট ব্যাগ-ট্যাগ নিয়ে আচ্ছা, চলে আচ্ছা। গেছি। হ্যাঁ? তো এই যে আসলে খুবই মানে একটা যদিও এখন একটা আসলে একটা স্যাড একটা মেমোরেবল একটা মেমোরেবল, জি, জি। এক্সপেরিয়েন্স আসলে এই ট্রেনিং সেন্টারে না গেলে বুঝতাম না। হুম, হুম। আসলে নিজের পায়ে নিজে দাঁড়াইতে হলে যে কত কষ্ট কত করা স্ট্রাগল লাগে, করতে হয়, হ্যাঁ। স্ট্রাগল করা লাগে। অনেকে এখন যে আমার লাইফস্টাইল এটা দেখে মনে করে, নাসরুল ভাই তো মনে করেন যে দুধে দোয়া তুলসী পাতা এবং অনেক ভালো আছে। অনেক ভালো আছে, অনেক কিছু আচ্ছা, আচ্ছা। কিন্তু বিহাইন্ড দ্য সিন কি পরিশ্রমটা বিগিনিং ছিল যে জার্নিটা ছিল বিগিনিংটা। এটা আসলে হ্যাঁ, এই যে যেটা স্যার বললেন মানে আপনার চিকেন পক্স ছিল আর এই যে স্যার যে একটা বেতের বাড়ি দিছে তো মানে এটা তো কেঁদে আসলে দিছেন। কান্না মানুষ কখন আসে? একটা ছেলে কখন কান্না করে? এক্সাক্টলি, তো যে এই ব্যাপারটা আসলে এটা আসলে বিগিনিং অলওয়েজ টাফ, অলওয়েজ হ্যাঁ, টাফ। it was very tough, very tough. নজরুল ভাই এই যে অনেক কষ্ট করে স্কিল পাস হইলো, অনেক কাঠখোট পোড়াইছেন, অনেক ডেডিকেশন করছেন। ফাইনালি সিঙ্গাপুরের আইপিএ হয়ে যায় এবং সিঙ্গাপুরে আপনি চলে আসেন। তো সিঙ্গাপুরে আপনার ১ম এসে কি ধরনের কাজ করেছিলেন এবং হচ্ছে বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে আসার যে ট্রানজিশন এইটা কেমন ছিল? হ্যাঁ, it was very interesting story. এটা আমি সবসময় মনে রাখবো এই স্টোরিটা। যখন আমি পাস করলাম, পাস করার ৬ মাস পরে আমার আইপি হয়। তো ৬ মাস পরে আমি যখন ১ম আসলাম যেই রাত্রে আমরা ১৪ জন আসলাম। একই কোম্পানিতে একই এজেন্টের মাধ্যমে। আচ্ছা, তখন আমাদের যেই কোম্পানিতে আসছিলাম, ওই কোম্পানি ডিরেক্টলি লোক আনতো না, এজেন্টের মাধ্যমে আনতো। আচ্ছা, তো আচ্ছা। এজেন্ট কি করতো? আনার পরে সবাইকে একসাথে রাখতো। রাখার পরে যখন সিএসওসি কমপ্লিট হইতো, মেডিকেল টেস্ট যা কিছু আছে সব কমপ্লিট হইতো, তখন কোম্পানির কাছে হ্যান্ডওভার করতো। আচ্ছা, আচ্ছা। তো আমরা ১৪ জন আসলাম সিঙ্গাপুরে আর তখন রাত্র বাজে ১০টা। আমরা এসে তো সিঙ্গাপুরের এত সুন্দর দেখে তো we are so excited. তো আমরা যারা আসছি ১৪ জন সবাই নতুন। কেউ আসলে ইংলিশ অতটা ভালো পারে না। আমি নিজেও পারি না। তো যখন ১ম আমরা আইসা নামলাম, নামার পরে আমাদের যে এজেন্টের যে ড্রাইভার সে আসলো। সে আইসা কয়েকজনকে নিয়ে গেল অন্য আরেকটা গ্রুপের। নেয়ার পরে যে বলল, "তোমরা থাকো, আমি আসতেছি। পরে আসতেছি আইসা তোমাদেরকে নিয়ে যাবো।" এটা রাতেই? রাতের ১০টার রাত দিকে। ১০টা বাজে তখন, আচ্ছা। তো এই ১০টার দিকে যখন আমরা নামলাম, আমরা তো মনে করছি আসতেছে তো একটু সময় একটু পরে চলে আসবে। আরে ভাই ১১টা গেল, ১২টা গেল, ১টা গেল, আর তো সে তো আসে না। ১টা বেজে গেছে হ্যাঁ, এখনো আসতেছে না। রাত্রে ১টা বেজে গেছে, আসতেছে না। তো এখন আমরাও মনে করেন যে পেটের ক্ষুধায়। ও তো পেটের ক্ষুধা তখন আমাদের কাছে কারো কাছে কিছু ক্যাশ আছে কিন্তু রাত্রে ১টার সময় তো ওই জায়গায় কোনো খাবার পাওয়া যাচ্ছিল না। জি, জি। হ্যাঁ? তখন কি করব? তো কিছু আমার বন্ধু-বান্ধবরা কেউ আনছে চিড়ার মোয়া, হুম, হুম। মুড়ির মোয়া। দেশ থেকে? হ্যাঁ, দেশ থেকে কেউ আনছে বিভিন্ন খাবার-টাবার। তো ওইগুলি আমরা বের করে আ আমরা খাইলাম। হ্যাঁ? খাওয়ার পরে দেখি একটার সময় যেহেতু আসতেছে না, পরবর্তীতে কে একজন বলল যে, "এখন তো আর মনে হয় আসবে না, ১টা বেজে গেছে। তো আগামীকালকে সকালে হয়তো আসতে পারে।" আচ্ছা। আরে ভাই তখন তো অনেক শীত। এখানে এয়ারকন না, এয়ারকনে তো আমরা তো দেশে তো তখন গরম। জি, জি। হ্যাঁ? জুনের দিকে তো ইউজুয়ালি আচ্ছা, গরম আচ্ছা। থাকে। জি। তখন আমরা কিন্তু শীতের কাপড় নিয়ে আসি নাই। তো নিয়ে যখন আসি নাই পোর্টের মধ্যে মনে করেন যে খুবই ঠান্ডা লাগতেছিল আচ্ছা, আচ্ছা। মিডনাইটে। তো পরে দেখলাম কি করব? পরে দেখি দোতলায়, ৩ তলায় এদিকে সিঁড়ির আশেপাশে দেখি অনেকে আ শুয়ে রইছে, ঘুমায় রইছে। তো এরকমভাবে আমরাও কি করলাম যে ব্যাগ-ট্যাগ নিয়ে যাইয়া যে যেখানে পারছি আ রাত্রটা কাটাইছি। খুব কষ্ট হইছে। হ্যাঁ? আচ্ছা। শীত প্লাস হচ্ছে একবারে একটা ব্র্যান্ড নিউ প্লেসে আইসা হুম, হুম, হুম। এরকম। তো সেই আসলো পরের দিন ৯টার দিকে আসলো হচ্ছে ওই ড্রাইভার। ও ৯টা না আনুমানিক ১০টা অ্যারাউন্ড দ্যাট ৯-১০টার সময় আসলো। আসার পরে ১ম অবস্থায় আমাদেরকে সবাইকে নিল। নিয়ে এসে সেই সিঙ্গাপুর মনে করেন যে বিভিন্ন জায়গায় ঘুইরা-টুইরা মেরিনা দিয়ে আসে ঘুইরা পরে মনে করেন যে আসলো হচ্ছে ইয়ার দিকে টেক্কা মার্কেটের কাছে।
আচ্ছা, হ্যাঁ, তো ঢাকা মার্কেটের কাছে ওই জায়গায় কয়েকটা আছে, ক্লিনিক আছে। সেখানে আমাদেরকে মেডিকেল করাবে। আচ্ছা, তো মেডিকেল করানোর পরে মনে করেন যে মেডিকেল করাবে, এখন কিছু তোমরা খানা-টানা খাইও না, শুধু পানি-টানি খাও। পরে মেডিকেল করে রক্ত-টক্ত দিয়া পরে মনে করেন যে ১ম খাবার দুপুরে খাইছেন? তখন প্রায় দুপুর ২টা বেজে গেছে। আচ্ছা, হায়, হায়! এবং যে খানা খাইছি মনে করেন যে ইন্ডিয়ান খাবার আমাদেরকে এনে দিছে। কিন্তু ওই খানা মনে করেন যে যাচ্ছে না। যাচ্ছে না। কারণ ১ম অবস্থায় তো আমরা সবসময় বাংলাদেশি খাবার খেয়ে অভ্যস্ত। জি, জি। এরপরে আরেকটু মনে করেন যে স্যাড স্টোরি ছিল। আমাদেরকে এরকম করার পরে মেডিকেল করলাম। করার পরে আমাদেরকে ওই ইয়াতে নিয়ে গেল, অ্যাকোমোডেশনে নিয়ে গেল। এটা হচ্ছে হিল ভিউ টেরেস। আচ্ছা, আচ্ছা। 64 এখন যে হিলভিউ এমআরটি যে অ্যাবসোলিউট যে ট্রেনিং জি, জি, সেন্টার আছে Absolute না, Nights। এর কাছাকাছি। তো ওই জায়গায় একটা হাউসে গেলাম। যাইয়া তো অবাক হয়ে গেছি। যাইয়া দেখি বেড হচ্ছে সিঙ্গেল বেড, ৩ তালা। ৩ টা লেয়ার। হ্যাঁ, ৩ টা লেয়ার। হ্যাঁ, ৩ লেয়ার দেখি মনে করেন যে কেউ জাইঙ্গা পইরা রইছে, কেউ হাফ প্যান্ট পইরা রইছে। স্পেশালি বাংলাদেশি, ইন্ডিয়ান, থাইল্যান্ড, তারপরে হচ্ছে চাইনিজ, চাইনিজ। হ্যাঁ, মায়ানমার। তো এরকম সব মনে করেন যে সব এখানে মিক্স একত্রে এক জায়গায়। মিক্স। এখন খুব বিতিকিচ্ছা অবস্থা। মনে করেন যে এবং ইয়ার ভিতরে অনেক মানুষ, প্রায় ৫০-৬০ জনের মতো মানুষ ওই যে ওই জায়গায় আছে। জি, ওর বিরাট হল রুম। ওই জায়গায় তো টেম্পোরারি নিয়ে রাখে তো। আচ্ছা, আর কিছু লোক ওই জায়গায় পাকও করে, যে স্পেশালি চাইনিজ এবং থাইল্যান্ডিরা, ওনারা মনে করেন নিজস্ব পট-টট আছে, জি, জি। ওইগুলি দিয়ে পাকশাক করতে। গন্ধটা বিতিকিচ্ছা অবস্থা। আচ্ছা, আচ্ছা। মনে করেন এটা নিতে পারতেছিলাম না। তো পরের দিন যখন খাবার দিছে, খাবারের অবস্থা তো ভাই খুব খারাপ। চাইনিজ ক্যাটারিং থেকে মনে করেন আমাদেরকে খাবার আইনা দিছে। কিন্তু আমরা তো খাইতে পারি না। শুধু আমি না, আমার সাথে যারা ফ্রেন্ডরা ছিল সবারই একই অবস্থা। তো এই অবস্থায় কি করব? তো আবার ওই যে একতলায় কিছু শিপইয়ার্ডের লোক ছিল নিচতলায়। জি। তো ওনারা আবার পার্মানেন্টলি এখানে থাকেন। তো একজন পাইছিলাম আমাদের এলাকার পাশের থানার। আচ্ছা, আচ্ছা। তো ওই ভাইকে বললাম যে, "ভাই আইছি, এখন তো খানা-টানা খাইতে পারি না এই অবস্থা।" কয়, "নজরুল কি করবা? এখন আসছো কয়েকটা দিন, করো, ধৈর্য ধরো। তো তুমি, আমি তো দুপুরে বাসায় থাকি না, রাত্রে তুমি আমার সাথে খাইও।" আচ্ছা, হুম। তখন উনি ওই জায়গায় কয়েকদিন ছিলাম। তো উনি রাত্রে ওনার সাথে খাইতাম। আচ্ছা, আচ্ছা। তো উনি কিছুদিন হেল্প করছিল। ওনার নামটা আমি ভুলে গেছি। আচ্ছা, তখন তো আসলে তো এখন থেকে প্রায় ১৭ বছর আগে। আচ্ছা, তো নামটা ভুলে গেছি। ওই ভাই আমাকে হেল্প করছিল। আচ্ছা, তো অন্যরাও যেমনি ম্যানেজ কইরা খাওয়ার চেষ্টা করছে। তো এরপরে ১ সপ্তাহ থাকার পরে তখন নিয়ে গেছে আমাদের যে ইউশুন এভিনিউ 7, একবারে জঙ্গলের পাশে। আচ্ছা। ওই জায়গায় একটা নতুন ডমিটরি হয়েছিল তখন। ওই জায়গায় আমরা ছিলাম কয়েক মাস। তো থাকার পরে ওই জায়গায় যাওয়ার পরে দেখি আমরা কুকিং এর ফ্যাসিলিটি আছে। নিজের পাক নিজে করে খাওয়া যায়। জীবনে তো পাক করি নাই। তো এরপরে ইয়াটিয়া কিনলাম। কিনা সেটা মনে করেন যে মোটামুটি যা আমাদের তা হয় অ্যাটলিস্ট সিদ্ধ-মিদ্ধ করে যাই খাওয়ার চেষ্টা করতাম আর কি। খাইতে তো হবে। হুম। তো সিঙ্গাপুরে আইসা যে এরকম একটা ১ম যে ১০-১৫ দিনের যে অবস্থাটা গেছে, ইট ওয়াজ নট এক্সপেক্টেড। আচ্ছা, হ্যাঁ? আচ্ছা। আর এই জার্নিটা আসলে শুধু আমি না, আমার সাথে যে ফ্রেন্ডগুলি আসছে, ওরা মনে হয়তো বলতে পারবে না এই একটা যে জার্নি। কারণ একটা নতুন একটা দেশে আসলে সবাই একটা এক্সপেক্ট করে যে একটা উন্নত দেশে অনেক ফ্যাসিলিটি থাকবে, অনেক কিছু থাকবে। কিন্তু এই সময়টা হরিবল এক্সপেরিয়েন্স হরিবল এটা। এক্সপেরিয়েন্স। তো আচ্ছা। এটাকে আসলে কাটায় ওঠা অনেক টাফ ছিল। হুম। এরপরে তখন কাজ শুরুর জন্য আমাদেরকে নিয়ে গেল। সেটা হচ্ছে বর্তমানে যে এমবিএস মেরিনা বে সেন্স আইআর হোটেল। তো এটাতে হচ্ছে আমার ১ম প্রজেক্ট। আচ্ছা, আচ্ছা। তখন হচ্ছে যে টাওয়ার 1 এ ছিল আমার কাজ। ও এটা তখন ২০০৮ সালে তখন আন্ডার কনস্ট্রাকশনে ছিল। হ্যাঁ, তখন এটা আমরা যখন আসছি তখন দেখছি দোতলার স্ল্যাব হইছে। ও আচ্ছা, আচ্ছা। তো এখন ওই জায়গায় আইসা থেকে শয়ে মানুষ। আরে বিতিকিচ্ছা অবস্থা, শয়ে ক্রেন। তখন তো এটা ছিল একটা মেগা প্রজেক্ট সিঙ্গাপুরের জন্য। হ্যাঁ, এখন যেটা আমরা দেখতেছি কাসিনো এরিয়া, এক্সপো, হ্যাঁ, তারপরে যে মিউজিয়ামটা, এগুলি কিন্তু কিছু ছিল না। তখন এগুলি সব আন্ডার কনস্ট্রাকশনে ছিল। আচ্ছা, আচ্ছা। মানে সম্পূর্ণটা একটা মেগা প্রজেক্ট ছিল। জি। তার মানে হাজার মানুষ কাজ করতো। হাজার তখন সিঙ্গাপুরে ওইটা ছিল একটা সবচেয়ে বিগেস্ট প্রজেক্ট আচ্ছা, ওই সময়টাতে আর কি।
আচ্ছা, আচ্ছা। তো মানে এই যে এক্সপেরিয়েন্সটা শেয়ার করলেন, এটাও আসলে আমাদের তেমন একটা স্মুথ জার্নি ছিল না। এটা আমি আমার ব্যক্তিগতভাবে আ যেটা বলতেছিলেন, এই, এই জিনিসটা আসলে আপনার মতো অনেকেই আসলে ফেস করছিল এবং বর্তমানে হয়তো এখনো অনেকে ফেস করে। আর তারপরে আরো আরেকটা সমস্যা ছিল, এখন তো মনে করেন যে ফোন আছে, জি, হ্যাঁ? জি। তখন কিন্তু ফোন ছিল না, জি, হ্যাঁ? জি। তখন আমার কমিউনিকেশন। আমার নিজের কাছেও ফোন ছিল না, জি, হ্যাঁ? তখন অনেকের কাছে ছিল, তখন ওই যে Nokia 1200 মডেল, জি, জি। 1100 মডেলের জি, হ্যাঁ? জি। ২০০৮ তো সাল ৯ সালের দিকে ৮ সাল তখন ৯ যেটা সালের ছিল। দিকে। তখন iPhone মনে হয় iPhone 3 মনে হয় ছিল জি, জি। তখন, হুম? 3, 4 তখন এরকম। iPhone 3 থাকা মানে তো এই যে ডিফারেন্ট লেভেল, হ্যাঁ? হ্যাঁ, ডিফারেন্ট হ্যাঁ। স্টোরি। ওই iPod এর যুগ ছিল যে জি, জি। iPod iPod ছিল। মানে জি, করে জি। যে কানে দিয়ে শুনতো, সেই যুগটাতে কথা বলতেছি। তো জি। এই যে একটা মোটামুটি একটা আচ্ছা, আচ্ছা, হরিবল আচ্ছা, জার্নি আচ্ছা। ছিল ঠিক আছে, আরকি। ওকে। ওকে, আমরা এবার আপনার কর্মজীবন এবং স্কিল আপগ্রেডের প্রসঙ্গে যাই। আ সেফটি অফিসার হিসাবে আপনি আসলে নিজের ক্যারিয়ার আ কিভাবে আর গড়ে তুললেন? আসলে আ এই ক্যারিয়ারটা শুরুর পেছনে অনেক গল্প ছিল। আসলে একদিনেই সেফটি অফিসার হওয়ার মতো আমার ইনটেনশন কখনোই ছিল না। তো প্রাথমিক অবস্থায় যখন আমরা এমবিএসে যখন চাকরি করি, তখন আমাদের কিছু সিনিয়র ভাই ছিল। তো একজনের নাম ছিল সালাম ভাই। সালাম ভাই একদিন আমাকে বলতেছিল, একসাথে আমরা কাজ করতাম এই যে সাধারণ শ্রমিক হিসাবে। তখন সালাম ভাই বলল, "দেখো নজরুল, চলো আমরা লিফটিং সুপারভাইজার করি।" সেটা হচ্ছে সেই ২০০৯ এর জানুয়ারিতে। তখন আসার ৬ মাস পরে, "চলো আমরা লিফটিং সুপারভাইজারটা করি। লিফটিং সুপারভাইজার করলে আমাদের এটলিস্ট একটা প্রগ্রেস হবে।" তো পরে চলেন সালাম ভাই যাই। তো পরে যে আমাদের সুপারভাইজার ছিল জসিম ভাই, উনি সাবেক আর্মি রিটায়ার্ড পারসন। জসিম ভাইকে বললাম, "ভাই আমাদের তো এই কোর্সে যাইতে চাইতেছি।" কয়, "যাও, যাও, যাও সমস্যা নাই।" তো জসিম ভাই সাপোর্ট দিল। পরে যে সালাম ভাইকে সাথে নিয়ে আমরা করলাম যে টেটহং ট্রেনিং সেন্টারে। তখন ওইটা ছিল মোটামুটি আ জনপ্রিয় একটা ট্রেনিং জনপ্রিয়। সেন্টার। হ্যাঁ। তো ওইটা করলাম। করার আ ৮-৯ মাস পরে, ওইটা করার ৬ মাস পরে মানে আসার ৮-৯ মাস পরে তখন আবার বলল যে, "চলো এবার সেফটি সুপারভাইজার কোর্সটা করি।" আচ্ছা, সালাম তো ভাই একই সালাম ভাই। হ্যাঁ, সালাম ভাই। পাশাপাশি এইবার জসিম ভাই বলতেছে, "নজরুল, তোমরা গেলে আমিও যাবো তোমাদের লগে। আচ্ছা। হুম? আমিও করমু।" আমি কই, "তাইলে চলেন।" জসিম ভাইয়েরও তখন নাই। তখন এটা ম্যান্ডেটরি ছিল না। এখন আচ্ছা, এটা আচ্ছা। সব সুপারভাইজারের ম্যান্ডেটরি মানে বিসিএসএস করছে। থাকা জি। লাগবে। তো পরে একসাথে আমরা ৩ জন গেলাম। তো ওই সময় আবার আমরা সবাই পাস করলাম। আচ্ছা, আচ্ছা। তো এই করতে, করতে যখন আমার এক এলাকার এক আঙ্কেল ছিল, উনি বাহিরে যে রিলিজে এখন যে আমরা রিলিজ বলি যে রিলিজে কাজ করত। তো উনি বলল যে উনি বাহিরে কাজ করে। কয় উনি ওয়েল্ডিং করেন। হুম? আচ্ছা, তৎকালীন সময়ে ইয়ংনাম ছিল তখন অনেক বড় ওয়েল্ডিং কোম্পানি। আচ্ছা। তো ওই কোম্পানিতে ওনারা আ ওয়েল্ডিং করেন। কয়, "ভাতিজা তুমি আইছো, তুমি ওয়েল্ডিং 6G ওয়েল্ডারটা কইরা ফেলো। করলে আমাদের সাথে চলে আসতে পারবা।" তো আমি বললাম, "আচ্ছা ঠিক আছে কাকা।" তখন তো মনে করেন যে বুঝি না, ডাইন বাম বুঝি না। যে কয় রাম তার লগেই মানে যা। যে, যে বুদ্ধি দিচ্ছে হ্যাঁ, বা যে যেটা করার জন্য উৎসাহ দিচ্ছে উৎসাহ দিচ্ছে সেটাই ওইভাবে যাব। করার চেষ্টা যাই। করতেছেন। হ্যাঁ, জি। কারণ হচ্ছে এখন যেরকম একটা টেকনোলজি হাইটেক, হুম, এখানে হুম, একটা হুম। রিসার্চ গাইডেন্স আছে, করার একটা সুযোগ সুযোগ আছে। আছে। তখন তো এগুলি ছিল না। তখন আঙ্কেল যেটা বলল, ওকে গেলাম ওইটা করলাম। করার পরে মনে করেন যে এট দ্য সেম টাইম তখন তো কম্পিউটারের লিটারেন্সি ছিল না। তো কম্পিউটার লিটারেন্সি না থাকার কারণে তখন আমাদের একজন ইঞ্জিনিয়ার ছিল যে আমাদের কোম্পানির মিস্টার ও। সো মিস্টার ও খুব আম অমায়িক মানুষ ছিলেন। তো ওনাকে মাঝে, মাঝে তখন ওই যে তখন যেটা করতাম যে, যে ইংলিশ বলতে পারে তার লগে যাই সেরা পারতাম না পারতাম বকর, বকর করতাম। আচ্ছা, আচ্ছা, একটু চেষ্টা করতাম। আচ্ছা। তো উনার সাথে উনার আন্ডারে কাজ করি। তো উনি আমারে ১ম একটা ইয়াহু ইমেইল খুইলা দিছিল। আচ্ছা, তখন আমি বললাম যে, "আমার তো ইমেইল-টিমেইল কিছু নাই।" আ কয়, "আচ্ছা তোমারে আমি একটা ইমেইল খুইলা দিমু।" আমার একটা ইয়াহু ইমেইল খুইলা দিছে মিস্টার ও। তো খুলে দেওয়ার পরে তখন আস্তে, আস্তে কম্পিউটার সম্পর্কে আ শুনলাম যে অনেকে যারা সেফটি সুপারভাইজার তখন আছে বা ইঞ্জিনিয়ার তারা দেখতাম কম্পিউটার চালাচ্ছে, হ্যাঁ? তখন আমার একটা আগ্রহ জাগলো, না কম্পিউটারটা শিখতে হবে। আচ্ছা, আচ্ছা। কারণ এবং অনেক সেফটি কোঅর্ডিনেটর এবং অফিসার তখন ওই প্রজেক্টে ছিল এবং তারা যখন আপনার টুলবক্স মিটিংয়ে ব্রিফিং দিত, আমি এক্সাইটেড হয়ে চাইয়া থাকতাম। হাউ ইট পসিবল? হাউ দে স্পিক সো ফ্লুয়েন্টলি, সো নাইসলি। হ্যাঁ? তো আমি যদি এরকম পারতাম যে কেমন যে হইতো।
এটা মনের মধ্যে সবসময় একটা আগ্রহ থাকতো। আই ওয়ান্ট টু বি লাইক হিম। হ্যাঁ? তো পরে এরকম করতে এখন আ আমাদেরকে নাইট শিফটে দেওয়া হলো। তো নাইট শিফটে যখন দেওয়া হইছে, তখন আ রাত্রে চাকরি করতাম। চাকরি করার পরে দিনে ঘুমানোর পরেও কিছু সময় আ থাকতো, এক্সট্রা থাকতো। তখন যেটা করতাম, আ মোস্তফার আশেপাশে এদিকে ঘোরাফেরা করতাম যে সিমলিম স্কয়ার, হুম, সিমলিম হুম। টাওয়ার এদিকে যে কোথায় কম্পিউটার একটু শিখা যায়। আচ্ছা। তো তখন ওই যে মায়ু স্টেট যে সিমলিম টাওয়ারের অপোজিট হুম, হুম। পাশে যে গফুর মসজিদটা আছে, জি, এই জি। মসজিদের পাশে কিছু বাংলাদেশি আ আ কম্পিউটার দোকান ছিল। তখন তো হুম? বলা হয়তো এগুলাকে সাইবার ক্যাফে। হ্যাঁ, সাইবার সাইবার ক্যাফে। ক্যাফে বা জি। ছিল। তো ওই জায়গায় টাকা দিয়ে কম্পিউটার চালানো যাইত যাইতো, এবং ওই হ্যাঁ। জায়গায় শিখা যাইত। তো আমি এ যেটা কি করতাম, আমার তো অত বেশি টাকা ছিল না। তো আমি ওনাদের দোকানে টুকটাক একটু অ্যাসিস্ট করতাম ওনাদেরকে। একটু প্যাকিং করা, একটু আচ্ছা, গুছাই আচ্ছা। দেয়া ওনাদের কম্পিউটার। তো পাশাপাশি ওনাদের থেকে টুকটাক শিখতাম। তখন কিন্তু ওই যে উইন্ডোজ দেয়ার একটা ছিল। জি, জি। প্রবণতা ছিল অনেকে উইন্ডোজ দিতে সেটআপ জানতো না। দেওয়া সেটআপ দেয়া। জানতো না। হুম? হ্যাঁ। তো তখন যে ডেস্কটপ ছিল, তো ওনাদের সাথে কিছুদিন করে তখন আমাকে একটা ডেস্কটপ নিলাম ওনাদের থেকে। অল্প কিছু টাকা দিয়ে আর ওনারা কিছু দিল। তারপর তখন তো ওই যে মনিটর হইলো ওই যে ওই যে বড় হুম, মনিটর হুম, পিছনে হুম। দিয়ে আছে, জি, হ্যাঁ? জি, জি। যে টিভির বিশাল মতো একটা আগের ইয়ে বিশাল থাকে। একটা তো ঐরকম একটা মনিটর নিলাম। নিয়ে আসারা তখন আবার আমার ডমিটরি শিফট হইলো হচ্ছে মেরিনা সাউথ পিয়ারে। আচ্ছা। মেরিনা সাউথে। তখন ওই জায়গায় নিয়ে গেলাম। ওই জায়গায় নিয়ে এসে ডমিটরির ভিতরেই আ বেডের উপরে রাইখা মনে করেন যে টুকটাক চালাইতাম এবং উইন্ডোজ দেয়া শিখতাম। এবং পাশাপাশি ওনাদের থেকে তখন এই কিছু সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ-ট্যাপটপ ওই যে কম দামে ওনাদের থেকে হুম, আনতাম হুম। যেগুলি সমস্যা, এগুলিকে মনে করেন যে উইন্ডোজ দিয়ে অনেকে নিতে চাইতো। তাদেরকে যারা চালানোর আগ্রহ থাকতো উপযোগী করতেন। হুম। উপযোগী করতাম। তো এইগুলি করতে মোটামুটি একটা কম্পিউটার একটা ভালো একটা লিটারেন্সি হইল। আচ্ছা। এবং এই ২০১০ এর মধ্যে আমি Microsoft Word শিখে ফেললাম। শিখে ২০১১ র দিকেই আমি আসলে এই যে ইউনিভার্সাল এডুকেশন নামে একটা তানজং পাকার একটা ছিল। আ ট্রেনিং ওই সেন্টার। ট্রেনিং সেন্টার ছিল। ওই যে মিস্টার বিঘ্নেশ জি। এবং আরেকজন বাংলাদেশী। তো ওনারা ছিল ওই জায়গায় আমি আ অ্যাসিস্ট করতাম এবং ক্লাস করাইতাম। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, অনেক বাংলাদেশীদেরকে এমএস ওয়ার্ড, এমএস পাওয়ারপয়েন্ট এগুলি আচ্ছা, শিখাইতাম। আচ্ছা। এবং আমি তখন অটোক্যাড শিখতাম। আচ্ছা, আচ্ছা। এনামুল ভাই থেকে ২০১১ ২০১১ সালে। আচ্ছা, আচ্ছা। ১০-১১ র আপনি দিকে। সিঙ্গাপুরে আসছেন ৮ এ। হুম। তো ৯, ১০, ১১ ৩ এ বছরের মধ্যে আলহামদুলিল্লাহ আপনার যে শেখার আগ্রহ থেকে আগ্রহ থেকে ওই এদিকে শেখানো শিখেছেন প্লাস শিখানো শুরু করছেন। এক্সাক্টলি, ওয়াও! এক্সাক্টলি। এবং যখন আমরা এমবিএস এ যখন চাকরি করতেছিলাম ২ বছর পরে তখন যেটা হয়েছিল যে প্রজেক্ট শেষ। তখন সানিয়ং তো অনেক বড় কোম্পানি। ওনাদের বিভিন্ন প্রজেক্ট আছে। তো ওনাদের তো অনেক এমপ্লয়ি আছে। তো সেই কারণে অনেকের কন্ট্রাক্ট হবে না। তো আমিও এর মধ্যে পড়ে গেছি ২ বছর পরে। তখন আমাদের এক সাবকন ছিল। ওই যে গতকালকে মিস্টার শাহের সাথে দেখা হইছে গত ১৪ বছর পরে। হ্যাঁ? তো আপনার সেফটি ম্যানেজার হ্যাঁ, সম্ভবত। সেফটি জি, ম্যানেজার। জি। তো উনি ছিল আমাদের সাবকনের সেফটি সুপারভাইজার আচ্ছা, তখন। আচ্ছা। হ্যাঁ? সেফটি সুপারভাইজার সেফটি ম্যানেজার। আচ্ছা, আচ্ছা। আ তার মানে ম্যানেজার বলেন, সুপারভাইজার বলেন উনি একাই সব আরকি সেফটি তখন। ডিপার্টমেন্টটা এটা উনি উনি হ্যান্ডেল হ্যান্ডেল করতেন। করত। হ্যাঁ, হ্যাঁ। তখন উনাকে বললাম যে, "দেখো এখন তো আমার নাই। আমার এই যে 6G ওয়েল্ডার আছে। তারপরে এই যে এই লিফটিং সেফটি সেফটি আছে।" সুপারভাইজার জি। তো আমার আরেক ফ্রেন্ড আছিল কুমার। ওই যে কুমারকে নিয়ে মনে করেন যে আমি অ্যাপ্রোচ করলাম, কুমার অ্যাপ্রোচ করলো। তো পরে বলল, "আচ্ছা ঠিক আছে, তোমাদেরকে দুজনকে আমি নিয়ে আসবো।" কুমারকে নিয়ে আসছে লিফটিং সুপারভাইজার হিসাবে, আমাকে নিয়ে আসছে ওয়েল্ডার হিসাবে, 6G ওয়েল্ডার। তখন মনে করেন দেশে গেলাম। দেশে অল্প কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ চার্জ লাগছে। আর জি। বেশি টাকা না, আহামরি কিছু না। যা অ্যাডমিনিস্ট্রেটিভ যা লাগছে ওইটাই দেয়া লাগছিল তখন। তখন আমরা দেশে গেলাম। দেশে যাওয়ার ১৫ দিন পরে আইপি পাঠাইছে। আইপি পাঠানোর পরে আসছি। এখন যে সানটেক সিটির পাশে যে ডাউনটাউন লাইন আছে পার্মানেন্ট এমআরটি। হুম, হুম, হুম। তো জি, ওই এমআরটি প্রজেক্টে ছিল আমাদের কাজ। আইসা তো ওয়েল্ডিং এ তো তেমন এক্সপেরিয়েন্স নাই। জি। আইসা দেখি ভাই বড়, বড় ওয়াল। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। বড়, বড় স্ল্যাব। অনেক মাটির নিচে। ও ডাউনটাউন লাইন তো হ্যাঁ, হ্যাঁ, অনেক হ্যাঁ। ডিপ। তখন এই রিভার কেজের ভিতরে যাই সেরা মনে করে যে ওয়েল্ডিং ওয়েল্ড করতাম। করতে হয়। তো এই যে ওয়েল্ডিং করতাম হঠাৎ করে কয়েকদিন করতেছিলাম। করার পরে আমাদের যে সেফটি ছিল তখন আরেকজন। তো ওই সেফটি ছিলেন চাইনিজ।
মিস্টার শাহ হইছে এখানে এসে প্রজেক্ট ম্যানেজার ওই প্রজেক্টের। তো আর ওই লোক হচ্ছে সেফটি। তো এখন উনি দেশে যাবে ছুটিতে। আচ্ছা। হ্যাঁ, তো দেশে যাবে ছুটিতে, অন্য কেউ নাই। কুমার তো আছে লিফটিংয়ে দায়িত্ব পালন করতেছে। তো আমারে বলতেছে যে, "তুমি কি সেফটি সুপারভাইজার পারবা?" আমি কই, "বস আমি তো পারবো, আমার তো সার্টিফিকেট আছে, আমার লিফটিং আছে, ইয়ে আছে, আমি কম্পিউটারও টুকটাক বুঝি।" হ্যাঁ, কয়, "আমি পারবো।" পরে কয়, "আচ্ছা ঠিক আছে, তাইলে কালকেতে তুমি সেফটি সুপারভাইজার।" তো তখন ওই যে সেফটি সুপারভাইজার দিল। প্রথম অবস্থায় অনেক স্ট্রাগল করা লাগছে। আচ্ছা, মনে আচ্ছা। করেন যে চায়না ওয়ার্কারকে ম্যানেজ করা বা কোঅর্ডিনেশন করা। তো আলহামদুলিল্লাহ টুকটাক করে তখন টুকটাক চাইনিজও শিখতেছিলাম এবং বেসিক কমিউনিকেশনটা করতে পারতেছিলাম। তো আলহামদুলিল্লাহ এরপরে ওই প্রজেক্টটা সামহাউ ওই প্রজেক্টটা অন্য আরেকটা কোম্পানি ছিল তাদের। ওই কোম্পানিটাকে দিয়ে দেয়। আমাদের টিমের প্রোগ্রেসটা অত ভালো ছিল না। আচ্ছা, আচ্ছা। তো সেই কারণে এরপরে আমাদেরকে ওই প্রজেক্টে যখন করা হয়, তখন কাজ ছিল সন্তোষাতে। সন্তোষা ডাব্লিউ হোটেল। কয়েকদিন চাকরি করার পর তারপরে আমাকে ওই জায়গায় একজন সেফটি সুপারভাইজার আছে। তো এখন আমার তো আর দরকার নাই। পরে আমাকে পাঠাইলো হচ্ছে মেরিনা সাউথে, MC482, এটাকে বলে মেরিনা কোস্টাল এক্সপ্রেসওয়ে। জি, জি। তখন এটা হয় কনস্ট্রাকশন চলছিল। মেইন কন ছিল সানইয়ং। আমরা ছিলাম সাবকন। জি। তখন আইনা দেয়া তো বিরাট বড় প্রজেক্ট। হ্যাঁ? তো আলহামদুলিল্লাহ, তো ওই জায়গায় যখন আমাদের সব চাইনিজ ওয়ার্কার, ম্যাক্সিমামই চাইনিজ ওয়ার্কার, বাংলাদেশি খুব কম। তো ওই প্রজেক্টটাতে আমার অনেক বন্ধু হইছে। অনেক বড় ভাইদের নেটওয়ার্ক তৈরি সাথে হইছে। নেটওয়ার্ক তৈরি হইছে। জি। তো ওই নেটওয়ার্ক তৈরি এর পাশাপাশি একটা জিনিস ওই জায়গায় সবচেয়ে ইমপ্রুভ হইছে, আমার ইংলিশটা অনেক ডেভেলপ হইছে সেখানে। তো কিভাবে এটা হয়েছে, তখন উইকলি একটা ম্যাস টুল বক্স মিটিং থাকতো এভরি ফ্রাইডেতে। হ্যাঁ, তো সেখানে সব সাবকন মনে করেন আসতো। ইচ সাবকন মনে করেন তাদের যে সেফটিকে অ্যাসাইন করতো বা তাদের যে কাউকে অ্যাসাইন করতো সব ব্রিফিং দেওয়ার জন্য। এটা হচ্ছে রোটেটিং টাইপ আর কি। আজকে এই কন্ট্রাক্টর, আগামী সপ্তাহে আরেক কন্ট্রাক্টর, আচ্ছা, এরকম। আচ্ছা। তো আমাদের টার্ন যখন আসলো, তখন মনে করেন যে আমার প্রজেক্ট ম্যানেজার বলতেছে, "নসরুল, তুমি আগামীকালকে ব্রিফিং দিবা।" আচ্ছা, আচ্ছা। আমি আমি তো কই, "বস আমি কি পারমু?" কয়, "তুমি পারবা, তুমি পারবা।" আমার তো মনে করেন যে এত মানুষ, তখন তো ৫০০-৭০০ মানুষ। আচ্ছা। হায়রে ভাই কি কয়? তো পরের দিন মনে করেন আমি প্রিপারেশন নিয়া মনে করেন যে মোটামুটি গেছি। যাওয়ার পরে মনে করেন স্টেজে যখন উঠছি, বুঝছেন? মাইক যখন নিছি, আমি এবং স্টেজ দোনোটাই মনে করেন যে কাঁপাকাঁপি শুরু হয়েছে। বুঝছেন? হায়, হায়! কি অবস্থা! তো তারপরে কোনরকমে মনে করেন যে ব্রিফিং দিছি। আর খুব নার্ভাস, আচ্ছা, বুঝছেন? আচ্ছা। তখন ওই যে ওদের ট্রেনিং একটা স্ট্যান্ড ছিল পিছনে, ট্রেনিং সেন্টারের মতো। আর সামনে হচ্ছে আ একটা মঞ্চ। জি, জি। আর এর সামনে হচ্ছে সবাই বসে আছে। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, তো কি যে মনে করেন যে নড়বড় অবস্থা। তাও আবার হচ্ছে আপনার আবার ইংলিশে। ইংলিশে। ইংলিশে, জি। হ্যাঁ? তো এই যে একটা অবস্থা, তারপরে একটু চেষ্টা করছি করার জন্য। জি, জি। তো এরপরের থেকে যে মনে করেন যে প্রগ্রেসিভলি যে আমার স্পিকিংটা ইমপ্রুভ হওয়া ডেভেলপ শুরু হইছে, করলো। জি। হ্যাঁ? এরপর থেকে আর কখনো সমস্যা ফেস আচ্ছা, করি আচ্ছা। নাই। আর যে সেফটি অফিসারের যেই বিষয়টা, সেফটি অফিসার হওয়ার কোনোই অ টার্গেট ওই সময় প্ল্যান আমার ছিল না, প্ল্যান প্ল্যানে ছিল না। জি। তো ওই প্রজেক্টে থাকাকালীন সময়ে অন্য যে আমার যে নেটওয়ার্ক হয়েছে তখন এডুকেশন কোয়ালিফিকেশন একটা প্রবলেম ছিল। জি। সেই কারণে যে WPLN আসলো যে এক্সাক্টলি। ২০১০ এর দিকে। জি। তো WPLN করে তখন আপনি করতে পারবেন। আপনি আপার তখন লেভেলের আপার লেভেলে যাইতে পারবেন। সার্টিফিকেট গুলো হ্যাঁ, করতে পারবেন। করতে পারবো। জি। তো পরবর্তীতে এই যে আমার কিছু ভাই, আমাদের হোসেন ভাই নামে আরেকজন ভাই ছিল, উনি এখনো সিঙ্গাপুরে আছেন। তো হোসেন ভাই বলল, "চলো আমরা যাই WPLN করি।" তো উনিও কিছু পড়ালেখা করবে, উনি এমনি কোঅর্ডিনেটর করবে। তো পরে জনদনে গেলাম। যাওয়ার পরে আমার ১ম অবস্থায় কিছু উঠছে ৪, কিছু উঠছে ৫। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ? তো আহামরি রেজাল্ট আসে নাই। তোর মধ্যে এক্সপেক্টেড যেটা ওটা এটা হয়নি। হ্যাঁ। আসে নাই। তো সবগুলি মিলা স্যাটিসফাইড না। ওকে। তারপরে তখন ইচ্ছা করলে, এখন তো মনে করেন যে পরের দিনই দেয়ার সুযোগ আছে, হ্যাঁ? জি। তখন কিন্তু এরকম ছিল না। তখন ছিল হচ্ছে আপনি একটা দিছেন, আবার ৬ মাস পরে আবার দিতে ও পারবেন।
আচ্ছা, আচ্ছা। ইচ্ছা করলে ইনস্ট্যান্টলি দেয়ার সুযোগ ও নাই। আচ্ছা, আচ্ছা। মনে করেন আপনি ইমার্জেন্সি দিছেন, তো ইমার্জেন্সি আজকে দিছেন, এর ৬ মাস পরে আবার আপনি রিটেক করতে পারবেন। ও রিটেক দেওয়ার সুযোগটা অনেক ৬ মাস ডিসট্যান্স ৬ ছিল গ্যাপ। মাসের আগে দেয়ার আচ্ছা, কোনো আচ্ছা। সুযোগ নাই। ও তো ওইভাবে করতেছিলাম। করার পরে এরপরে নেক্সট পজিশন কি? তখন যে সেফটি কোঅর্ডিনেটর করলাম। হ্যাঁ, আচ্ছা, ওই আচ্ছা। যে WPLN করার পরে আ আমার আরেক ফ্রেন্ড ইয়ে দিল যে, "না, তোমার যে দেশের সার্টিফিকেট আছে, এসএসসির যে সার্টিফিকেট আছে, ওইটা দিলেও তুমি করতে পারবা।" জি। আমি বললাম, "আচ্ছা, তাইলে তো ঠিক আছে।" তাইলে ওই যে WPLN আছে তখন, আবার এটাও আছে। তো ২ টাই আছে। দোনোটা নিয়ে যেয়ে দিলাম, পরে ভর্তি হয়ে গেলাম। আচ্ছা, আচ্ছা। এটা কত তা সালে ছিল তখন? সেটা ২০১৩ সালের ১৩ দিকে, সালে। আচ্ছা। ১৩ সালের জি। দিকে। তো এর মধ্যে আবার এর পূর্বে আবার ওই যে আমার পাইলিং কোম্পানির কিছু ফ্রেন্ড ছিল। জি। তখন ওনারা পরামর্শ দিল, "নজরুল, দেখো তুমি ইয়ে করো, বর পাইল অপারেটর করো। আচ্ছা, আচ্ছা। বোরিং পাইল মেশিন জি, জি। অপারেটর অপারেট যদি করার যে করো, কোর্সটা। জি। তাহলে কিন্তু $৫,০০০-৬,০০০ বেতন পায় অপারেটররা।" আচ্ছা। আমি কই, "ভাই, এটা তো অনেক টাকা লাগে।" তখন আসলে লাগতো কি পায়? আসলে কি পায়? হ্যাঁ, এখন এর এর বেশিও পায় যদি আচ্ছা, আপনি আচ্ছা। কাজটা জানেন। আচ্ছা। আ ডিমান্ড আছে। এটা কারণ খুব একটা সহজ কাজ না মনে আ হয়। কাজটা অত বেশি ডিফিকাল্ট না। কিন্তু চান্স পাওয়াটা হচ্ছে ও ডিফিকাল্ট। কারণ আচ্ছা, আচ্ছা। হচ্ছে আ এই পাইলিং কোম্পানি তো লিমিটেড কোম্পানি, জি, অনেক জি। অল্প কোম্পানি এবং অধিকাংশ হচ্ছে এক্সপেরিয়েন্স না থাকলে নিতে চায় না। কারণ কে আপনাকে একটা $১,০০,০০০ এর একটা মেশিন আপনাকে দেবে যদি অপারেট আপনার করতে দিবে। অপারেট এক্সাক্টলি। করে জি। দেবে এক্সপেরিয়েন্স না থাকলে। তখন বললাম যে, "ভাই, এটা তো $৩,০০০ লাগবে।" তৎকালীন সময়ে $৩,০০০ তো আমার আ আ ২ মাসের বেতন। তো আচ্ছা। হ্যাঁ, তো ২ মাসের বেতন খইয়া যাবো যে কেমনে কি? পরে আব্বারে বললাম, "আব্বা, আসলে এই কোর্সটা তো করা দরকার।" কইছে, "আব্বু, তোমার তোমার নিজের ভালো লাইগা যেটা দরকার লাগে করতে থাকো।" তো এই যে পরিবার থেকে একটা সাপোর্ট ছিল। হ্যাঁ, যে তারা বলছে যে, "নো, নো প্রবলেম। হোয়াটএভার ইউ ওয়ান্ট টু গো, গো।" তো এটা একটা আমার মোরাল সাপোর্ট বড় ছিল। একটা সাপোর্ট ছিল। জি। তো তখন $৩,০০০ দিয়ে P1 ট্রেনিং সেন্টারে এটা করে ফেললাম। আচ্ছা তার মানে হ্যাঁ, আপনি বোরিং অপারেটর, অপারেটরও পাইল আপনি। অপারেটর। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। আচ্ছা। এটা কিন্তু আমরা কিন্তু জানতাম না যে আমাদের নজরুল ভাই কিন্তু যে এগুলো আমি শুরুতে বললাম নট অনলি রানার, কোচ এবং হচ্ছে সেফটি অফিসার বাট অলসো উনি কিন্তু একজন বোরিং ফাইল পাইলিং অপারেটর। মেশিন অপারেটর। এটা কিন্তু আসলে অজানা ছিল। ওকে তারপরে? তো তখন যখন কোর্স করলাম, কোর্স করে উনাদের কোম্পানিতে একবার ইন্টারভিউ দিতে গেছি। আচ্ছা, পরে ইন্টারভিউ দেওয়ার পরে ওনারা বলতেছে যে অপারেটর প্লাস ক্রেন অপারেটরও থাকা লাগবে। আচ্ছা, আচ্ছা, আমার তো আছে শুধু বোরিং আচ্ছা, অপারেটর। আচ্ছা, আমার তো ক্রেন অপারেটরের লাইসেন্স নাই। তাহলে কিভাবে? তাহলে তখন আর হইল না। আচ্ছা, না হওয়ার পরে এই কোম্পানি ওই প্রজেক্ট শেষে তখন আমি যখন কোঅর্ডিনেটর শেষ করলাম, ওনারা প্রমোট করলো। প্রমোট করার পরে আমাকে কোঅর্ডিনেটর হিসাবে দায়িত্ব দিল। দায়িত্ব দেওয়ার ওই প্রজেক্ট শেষ হওয়ার পরে অন্য আরেকটা প্রজেক্টে আমাকে ট্রান্সফার করলো। তখন আমাদের মেইন কনে পাঠাইলো। এখন সাবকনে ছিলাম। তখন মেইন কনে একটা ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিংয়ে ওই জায়গায় পাঠাইলো। আচ্ছা, তো ওই জায়গায় প্রায় ১ বছর কাজ করছি। ১ বছর কাজ করার পরে তখন অপরচুনিটি হইল। ওই যে আমার যে বন্ধু পাইলিং কোম্পানিতে পরামর্শ দিছিল সাইদুর ভাই এবং আরো নুরুন্নবী ভাই আরো কয়েকজন। তো উনারা পরামর্শ দেওয়ার পরে যখন করলাম, তো সাইদুর ভাই একদিন কল দিয়ে বলতেছে, "নজরুল, তুমি কি কোম্পানি চেঞ্জ করতে চাও কোঅর্ডিনেটর হিসাবে?" আমি কই, "ভাই, আমি তো চাই।" তো তৎকালীন সময়ে আমি মনে করেন যে এটা হচ্ছে ২০১৪ সালে। তখন ওই কোম্পানিতে প্রায় $২৪০০ পাই বেতন। যে যেই জি, কোম্পানিতে কোঅর্ডিনেটর ছিলাম। তো পরে বলে যে, "আমাদের এখানে তো তোমাকে এত টাকা দেবে না, বেসিক অনেক কম।" উনি বইলা দিছে এরকম, "তুমি যদি আম ৳১৮০০-১৯০০ বেসিক পাও, তাহলে তোমার ৳৪,০০০-৫,০০০ বেতন আসবে।" আচ্ছা, আচ্ছা, আমি কই, "কি বলেন ভাই?" হ্যাঁ? তো কয়, "হ, তুমি যাও।" পরে সিভি-টিভি নিয়া গেলাম। যাই সেরা ওই জায়গায় ইন্টারভিউ দিলাম। তখন হচ্ছে ওই যে ম্যাক্সওয়েল স্টেশন। এটা জি, হচ্ছে জি, চায়না টাউনে। জি, জি, তখন যখন ইন্টারভিউ দিতে নিলাম, পরে ওই যে প্ল্যানিং ম্যানেজার বলতেছে, "দেখো, তোমার যেই টাকা বেতন পাও, এত টাকা তো আমরা দিতে পারবো না। তোমাকে এত টাকা বেসিক দেব। তুমি কি করবা কিনা? কারণ এখানে ওভারটাইম আছে। হ্যাঁ? তারপরে সানডে করলে ডাবল আছে এই সেই।" তো আমি বললাম যে, "না, আমি আসবো।" হুম। তো আসবো। এই আসার পরে মনে করেন যে কনফার্ম হইল। ওই কোম্পানি থেকে রিজাইন দিয়ে দেশে চলে গেছি। দেশে চইলা যাইয়া পড়ছি মহা বিপদে ভাই। যে মনে করেন যাওয়ার পরে
ওই কোম্পানি বলতেছে, "আমাদের এখন কোটা নাই এপ্লাই করার মতো।" ও! কোটা নাই এপ্লাই করার মতো, আমি তো মনে করি আকাশ থেকে পড়ছি। তখন বিয়ের ২ বছর পরে আরকি তখন। আ তখন যে খুব নড়বড় অবস্থা। হুম, কারণ হুম, হচ্ছে হুম। আমি গেছি অত বেশি ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করে যাই নাই। জি, জি। যেই টাকাগুলি ছিল এগুলি জমি-জমা রেখে আব্বু এদিক সেদিক ইয়ে করে হুম, এবং হুম। আমি তো পার্সোনাল ডেভেলপমেন্ট এর জন্য অনেক টাকা ইনভেস্ট খরচ-টরচ করে করছেন। জি। ফেলছি এবং কিছু ইনভেস্ট করে বিয়ে-শাদী করছি। তো করার পরে আসলে ওইভাবে আমার ফাইন্যান্সিয়ালি স্টেবল না। প্রায় এখন ২ মাস চলে যাচ্ছে। ২ মাস পরে তখন মনে করেন যে বলল যে, "আমাদের এখন কোটা হইছে, আমরা এপ্লাই করব।" আচ্ছা, আচ্ছা। হ্যাঁ? তো ২ মাস পরে উনারা এপ্লাই করছেন। এপ্লাই করার পরে রিজেক্ট আসছে। ও! আমি তো শক। হ্যাঁ? কি অবস্থায় মনে করেন যে এখানে ইন্টারভিউ দিয়ে গেলাম। পরে এখন রিজেক্ট আসলো, কি করা যায়? পরে কয়, টেনশন করো না, আমাদের HR আপিল করবে।" তো ওনারা আপিল করলো। আপিল করার পরে একটা ফর্ম দিল। ওই ফর্মটা আমি ফিল আপ করে আমার সাইন-টাইন নিয়ে সবকিছু করে ফিল আপ করে আমি যেহেতু কম্পিউটার লিটারেন্সি ছিল, আমার কাছে একটা ল্যাপটপও ছিল। তো এখন ওইটা দিয়ে মনে করেন যে কুইকলি করে স্ক্যান করে ওনাকে পাঠাই দিছি। পাঠানোর পরে যখন আপিল করছে তখন মনে করেন যে হইছে, অ্যাকসেপ্ট হইছে এবার। অ্যাপ্রুভ হইছে। জি। তো অ্যাপ্রুভ হওয়ার পরে তো তখন একটা রিলিফ। প্রায় ৩ থেকে ৩.৫ মাস পরে। আচ্ছা। কারণ আপনি তো জানেন বিদেশ থেকে যদি হ্যাঁ, হ্যাঁ, আপনি হ্যাঁ। যান, প্ল্যানিং ছাড়া যদি জি, যান জি। ৩ মাস বা ৩.৫ মাস যদি থাকেন, ফাইন্যান্সিয়ালি তো ওইভাবে উইথআউট ইনকাম স্ট্রং ছাড়া থাকা আসলে না। এভাবে সারভাইভ করাটা অনেক আ কষ্টকর। ইস চ্যালেঞ্জিং। কারণ জি, হচ্ছে ওইটা তো ছিল জাস্ট সুইচিং দ্য ক্যারিয়ার। জি। তো এই যে এখন আমাদের তো অনেক মানুষই এরকম মিস্টেকটা আমরা করি। যেমন আমি নিজে মিস্টেকটা করছি। হয়তো আমি যদি আরেকটু ধৈর্য ধরে নিয়ে আমার কিছু টাকা রিজার্ভ রেখে তারপরেও যদি যাইতাম, তাহলে হয়তো এরকম একটা ক্রাইসিস এ নড়বড় পড়তেন অবস্থা, না। হুম, ক্রাইসিস হয়ে পড়তাম না। জি। হুম? কারণ এই মুহূর্তটা যারা পড়ে তারাই আসলে বুঝতে পারবেন। আপনি যত টাকাই এক্সাক্টলি, কামাই এক্সাক্টলি। করেন, হুম, হুম। দেশে যাইয়া যদি দেখেন ইয়া নাই, তখন আপনার মনে করেন যাদেরকে আপনি আ এখন ২০,০০০, ৫০,০০০, ৳১,০০,০০০ দিচ্ছেন, তখন যদি তাদের কাছে ৳৫,০০০ চান, তখন বলে, "৫,০০০ এত টাকা দিয়ে কি করবা? এত টাকার দরকার আছে?" হ্যাঁ? এখন যে মনে করেন তখন যে আপনি ৫০,০০০, ৳১,০০,০০০ দিয়ে ফেলছেন, ওইটা আসলে তারা মনে রাখবে না। আমি কাউকে ব্লেম করতেছি না। কিন্তু এটা হচ্ছে আমাদের একটা টেনডেন্সি ইয়েস, আরকি। কারেক্ট। হ্যাঁ? তো পরে যখন আসলাম ওই কোম্পানিতে আসার পরে আ আস্তে চোখ খুলতে শুরু করলো। তখন তো ইন্টারনেট আছে, হ্যান্ডফোন আছে। তখন সবকিছু একটা মোটামুটি ইনফরমেশন আস্তে আমরা যে ইনফরমেশন গুলি পাইছি, ওই ইনফরমেশন গুলি আস্তে শেয়ার করা শুরু করলাম। আচ্ছা, হ্যাঁ? আচ্ছা। এবং নিজে এরপরে মানে আপনি তখন সোশ্যাল মিডিয়ার সাথে কানেক্টেড হওয়া শুরু করছেন। হ্যাঁ, টুকটাক কানেকশন শুরু করেছিলাম। এর আগে তো মনে করো যে উল্টাপাল্টা চলাফেরা করতাম। আচ্ছা, যখন আচ্ছা। ২০১০-১১ তো মনে করেন যে আ অনেক উল্টাপাল্টা চলাফেরা করছি। হুম, হুম। উল্টাপাল্টা বলতে যে একটু দুষ্ট প্রকৃতির হুম, ছিলাম হুম, আরকি। হুম। যে মানে লাইফ নিয়ে এত সিরিয়াস ছিলেন না। এত সিরিয়াস ছিলাম না। এই যে ডেভেলপ করতে এই সেই হুম, যে হুম, মনে হুম। করেন সবসময় নতুন কিছু ট্রাই করতে চেষ্টা করতাম আচ্ছা, আরকি। আচ্ছা, আচ্ছা। একটা কিউরিয়াস মাইন্ড সবসময় কাজ হ্যাঁ, করত। তো এর মধ্যে আরো কত ছোট-মোটো কোর্স করতে খালি টাকা মনে করেন যে আচ্ছা, আচ্ছা। যাচ্ছেই, হ্যাঁ? তখন ওয়ার্কেট হাইড করো, ও টানেলিং টানেলিং সেফটি করো, এই করো, সেই করো, করতেই আছি। আচ্ছা, আচ্ছা। এরকম কোনো বছর নাই যে কোর্স ২-১ টা করি না। আচ্ছা, আচ্ছা। কারণ আমি প্রত্যেক মাসেই যে কিছু টাকা সেভ রাখতাম ৫-১০% এর মতো আলাদা রাখতাম যেটা আমি কোর্স করার জন্য। আচ্ছা, তো আচ্ছা। ওইগুলি দিয়ে করতাম এবং দেখতাম এটা শেষ হইলে হোয়াট নেক্সট? তো তেমনিভাবে ২০১৫ সালের দিকে ১৫ এর লাস্টের দিকে আ তখন এই যে ডিপ্লোমাতে ভর্তি হইলাম ২০১৫ তে। ১৫ তে জি। সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপরে। তো সিভিল ইঞ্জিনিয়ারিং উপরে যখন ভর্তি হইলাম, এমন দেখলাম যে আমার রেজাল্ট সবসময় ভালো হচ্ছে এবং ডিস্টিংশন পাচ্ছি। এবং ওভারঅল ১৮ মাসের ডিপ্লোমাটা ছিল। তো ১৮ মাসে আমি পাইছি ডিস্টিংশন আচ্ছা, এবং পিয়ারসন এডুকেশন ইউকে থেকে আউটস্ট্যান্ডিং লার্নার অ্যাওয়ার্ড পাইলাম ২০১৭ সালে। আচ্ছা, আচ্ছা। তো এটা যখন পাইলাম তখন মোটিভেশনটা অনেক মনে করেন যে অনেক বুস্ট হয়ে গেল। হ্যাঁ? তো এখন যখন সিভিল ইঞ্জিনিয়ারিং যেহেতু করে ফেললাম, পরবর্তীতে ১ম প্রাইমারি টার্গেট ছিল ইঞ্জিনিয়ার হিসেবে ঢুকবো। কিন্তু এখন যেই কোম্পানিতে যখন চাকরি করতেছিলাম, সেফটিতেই ভালো করতেছিলাম এবং তখন আমার প্রজেক্টের জন্য আমি EHS লিড হিসাবে ছিলাম। আমাদের সেফটি ম্যানেজার ছিল, তখন সেফটি অফিসার ছিল না আমার প্রজেক্টে। তো আমি মনে করেন সেফটি কোঅর্ডিনেটর হিসাবে প্রজেক্টকে লিড দিতাম।
তো লিড দেওয়ার পরে দেখা গেছে যে এখানে ভালো আছি। তখন আর সুইচ করি নাই। এট দ্য সেম টাইম তখন অনেকেই সেফটি অফিসার করতেছে এবং অনেকে ডিগ্রি করতেছে। তো পরে আমি তখন সোর্স করতেছিলাম বিভিন্ন জায়গায় আসলে কোনটা করা যায়, কোনটা করব না করব। একসময় চিন্তা করছিলাম যে কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট এর উপরে অনার্স করব। তারপরে চিন্তা করলাম যে না এটা তো আমার সাথে রিলেটেবল না এখন যেই কাজ করি। তাহলে নেক্সট পজিশন হচ্ছে সেফটি অফিসার। এটা যাওয়ার জন্য কি করা যায়? ২ টা অপশন ছিল। একটা ছিল যে স্পেশালিস্ট ডিপ্লোমা, আরেকটা ছিল ডিগ্রি করে। তো আমি চিন্তা করলাম যেহেতু আমার ডিস্টিংশন পাইছি, রেজাল্ট যেহেতু ভালো হইছে, যেহেতু একাডেমিক্যালি ভালো করতেছি, তাহলে একটা প্রফেশনাল ডিগ্রিতে যাই। তখন এই যে ইউনিভার্সিটি অফ নিউক্যাসল অস্ট্রেলিয়ান একটা ইউনিভার্সিটি, এখানে সিঙ্গাপুরে তাদের ক্যাম্পাস আছে। পিএইচবি একাডেমির সাথে কোলাবোরেট করে তারা করায়। তো তখন এই ২০১৭ সালে যখন ওইটা পাস করার সাথে সাথেই আ ওই জায়গায় এপ্লাই করলাম। আচ্ছা, আচ্ছা। সার্টিফিকেট দিয়ে এপ্লাই করলাম। এপ্লাই করার পরে বলল যে, তুমি অ্যাকসেপ্টেড। হ্যাঁ? অ্যাকসেপ্টেড, এলিজিবল। ওকে। এলিজিবল টু এপ্লাই। পরে এবং আমার যে ডিপ্লোমা থাকার কারণে, আমার সেফটি এক্সপেরিয়েন্স থাকার কারণে উনারা আমাকে ৩ টা সাবজেক্ট এক্সাম্পশন দিল। ও ৩ আচ্ছা, টা সাবজেক্ট এক্সাম্পশন মানে $৫,০০০ কম। আচ্ছা, আচ্ছা। হুম? টোটাল ফি ছিল $২৬,০০০। ওরে বাবা! হ্যাঁ? তখন এই যে $২৬,০০০ আপনার ইনস্টলমেন্ট হিসেবে দেয়া লাগবে। সেমেস্টার বাই সেমেস্টার ২ বছরে। তখন $৫,০০০ ডিসকাউন্ট পাইছি। আমি আর কোন দিকে ডাইনি ভাবে না তাকায় আব্বা-আম্মাকে বলছি যে, "এটা করব।" বলছে, "যাও, ক্যারি অন।" তো পরে মনে করেন ওইটা করা শুরু করলাম। আমার যে প্ল্যানিং ম্যানেজার আছে উনাকে বললাম যে, "বস দেখো, আমি তো এটা করতে চাচ্ছি। তো এটা তো ইভনিং এর কোর্স। প্রত্যেকদিন সন্ধ্যাতে শুরু হবে সন্ধ্যা আ ৬ টার পরে।" কয়, "নো প্রবলেম, নো প্রবলেম।" কারণ আমার তো যে সে আ গত ৪ বছরে এখানে যে কাজ করতেছি, প্রায় ৩ বছর সামথিং। তখন এর মধ্যে তো সে আমার মধ্যে একটা কনফিডেন্স আছে হুম, হুম। যে কোনো দুর্ঘটনা ঘটলে ম্যানেজ করতে পারতেছি, সাইট ম্যানেজ করতে পারতেছি, সব মিলিয়ে। কয়, "না সমস্যা নাই, তুমি যাইতে চাইলে যাইতে পারো।" তো পরে তখন মেরিন প্যারেডে চাকরি করি। তো ইয়া থেকে শুরু করছিলাম, আপনার যে ম্যাক্সওয়েল থেকে শুরু করছিলাম। এরপরে প্রজেক্ট শিফট করছে হচ্ছে মেরিন প্যারেডে, ওই প্রজেক্ট শেষ হওয়ার পরে। তো মেরিন প্যারেড থেকে তখন এই যে ইয়াতে যাইতাম। মেরিনা স্কোয়ারে ১ম ছিল হচ্ছে আপনার ইয়াতে আ রিড হিল এমআরটির এদিকে। পরে ওনাদের ক্যাম্পাস শিফট করছে মেরিনা স্কোয়ারে। তখন যে মেরিন প্যারেডের থেকে যাওয়া ইজি। জি, জি। তখন যাইতাম যাইয়া তখন যেই চাপ ছিল। প্রজেক্ট তো বড় প্রজেক্ট। মনে করেন মেরিন প্যারেড হোল মেরিন প্যারেড স্টেশন। তো আমাদের কোম্পানি তো ফাউন্ডেশন করতেছে। যে হিউজ জব, এলটির প্রজেক্ট অনেক টাফ। এবং অনেকে মনে করেন যে জেলাস ফিল করত। সে এমন দেশের লোক, তারপরে সে কিভাবে এগুলি করে, হ্যান্ডেল করে এবং হ্যান্ডেল কিভাবে এত করে, কিছু হ্যাঁ? করতেছে। এই জেলাস ফিল করার কারণে আমাকে অনেকে মনে করেন প্যারার উপরে রাখত। আর বেশি হ্যাঁ, বেশি প্যারা দিত। যেমন প্রেশার দিত। আমার কোনো আমাদের কোম্পানির যদি কোনো কেউ করত, এই প্যারাটা আসতো আমার উপরে। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, সব জ্বালাটা আমারে ঝাড়তো। আচ্ছা। তো জ্বালাটা ঝাড়তো মাঝে, মাঝে ভাই মনে হইতো যে আজকেই রিজাইন দিবো। মনে হইতো যে না আর সম্ভব না। লেখাপড়া প্লাস চাকরি সম্ভব না। আজকেই রিজাইন দিয়েছে চইলা যাই। তখন শাকিল ভাই আমি একসাথে পড়াশোনা করতাম। শাকিল ভাইকে বললাম, "ভাই আর নেয়া যাচ্ছে না।" শাকিল ভাই বলে, "একটু ধৈর্য ধরো।" তো দোনোজনে আমরা একসাথে অ্যাসাইনমেন্ট করতাম, পড়াশোনা করতাম। যখন ভর্তি হওয়ার পরে তখনও উনার সাথে পরিচয় আরকি। তো দোনোজনে করতাম, একজনে আরেকজনকে অ্যাসিস্ট করতাম। তারপরে আরো অনেক বন্ধু-বান্ধব আ জেনারেট হলো। হুম, হুম। তো ওই যে একটা সময় একটা কষ্টের মধ্যে মানে দিয়ে গেলাম। গিভ আপ গিভ করার আপ জন্য সবসময় একটা আ আসতো। হ্যাঁ, মানে মনে হইতো যে গিভ আপ করে ফেলবো। যে অনেক সময় মানে ডিমোটিভেটেড হয়ে একবারে। শুধু ডিমোটিভেটেড না, যারা ওই জায়গায় তাদেরকে আমি নাম বলব না। জি, জি। যে মেইন কনের যে অফিসারটা এমন ছিল যে আমাকে এমন প্যারাতে রাখতো মনে হয় যে আজকে আমি রিজাইন দিতেই হবে। আচ্ছা, আচ্ছা। বুঝছেন? তো এখন হয়তো পরবর্তীতে আপনি যখন পাবলিশ করবেন ভিডিও আমার অনেক ফ্রেন্ডরা ওরা হুম, হুম, দেখবে হুম, হুম, যে ওরা হয়তো রিলেট করতে পারবে আরকি যে কি প্যারাটা আমার হুম। উপর দিয়ে মানে গেছে। এই ওরা জার্নিটা অবজার্ভ আসলে করছে। কতটা রাফ ছিল, মানে কতটা ছিল। আহ এটা শুধু আপনি যে ফেস করছেন হয়তোবা তারই এক্সপেরিয়েন্স। আমরা তো জাস্ট শুনতেছি। শুনে আমরা রিলেট করার চেষ্টা করতেছি। এটা মনে করেন ওই দিনগুলির কথা মনে হইলে এখন আচ্ছা, আচ্ছা, মনে করেন যে কান্না চলে আসে। আচ্ছা, আচ্ছা। যাক আলহামদুলিল্লাহ তো ওই যে আল্লাহর ডিগ্রিটা যে কত মাসের ছিল? ওই যে ওইটা ছিল ২ বছরের। ২ বছর। ২ আচ্ছা, বছর। আচ্ছা।
তো আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে শক্তি দিছে যে এটা সম্পন্ন করার জন্য। তো এই যে সম্পন্ন করলাম, ২ বছর লাগাইয়া সম্পন্ন করলাম। তখন তো এখন তো টার্গেট তো অফিসার কিভাবে জি, জি, হওয়া যায়। আ এর পাশাপাশি ইসিইউ করে ফেললাম। জি। ইসিইউ আরো আনুষঙ্গিক যে কোর্সগুলি দরকার ছিল, এগুলি করে ফেললাম। এখন করে তো পড়ছি আরেক বড় বিপদে। এখন এত টাকা খরচ করে করলাম। এখন রেজিস্ট্রেশন করতে হলে তো এসপাস দরকার। এক্সাক্টলি, জি। হ্যাঁ? যেটা এখন আমরা আপনার অনেক বাংলাদেশী আসলে এই এই প্রবলেমটাই ফেস এই করতেছে। প্রবলেমটা ফেস করে। তো এখন আমার ওই কোম্পানি বেতন দিচ্ছে ভালো। আচ্ছা, অফিসারের কাছাকাছি পর্যায়ের বেতন আমাকে দিচ্ছে। জি। হ্যাঁ? যেটা মনে করেন যে আমার ওই কোঅর্ডিনেটরে এত টাকা আসলে বেতন পাওয়া যায় না হুম, হুম, সচরাচর। হুম। তো পরে যখন এসপাস চাচ্ছি কোম্পানির কাছে, অফিসিয়াল ইমেইল লেখলাম, লেটার লেখলাম, এইচআর এর কাছে গেলাম, ম্যানেজারকে দিয়ে রিকোয়েস্ট করলাম। কয় এসপাসের কোটা নাই। আচ্ছা। কয় সুযোগ নাই। ১ বছর চাইলাম। ১ বছর ওয়েট করলাম। ওয়েট করার পরে এখন তখন চলে আসলো কোভিড। ২০১৯ জি। ২০১৯ এ চলে আসলো। তখন ২০১৮ সালে আমি সম্পন্ন করলাম ডিগ্রি। আ তখন এই যে কোভিড চলে আসলো। হ্যাঁ, কোভিড চলে আসার পরে তখন মনে করেন যে কি করব এখন তো আর কোথাও যাওয়ার সবকিছু তো সুযোগ নাই। স্টাক, হ্যাঁ। সুযোগ নেই সবকিছু স্টাক। তো কোভিড যখন লকডাউন চলে আসলো, সার্কিট ব্রেকার যাওয়ার পরে তখন যখন কাজ শুরু হইলো প্রগ্রেসিভলি, তখন আমি নতুন কোম্পানি খুঁজতেছিলাম যে আসলে না এখন আমাকে একটা ফাইন্ড আউট করতে হইব। নাহলে এত হাজার ডলার খরচ করছি। এর যদি কোনো কাজে না লাগাইতে কাজে পারি। না লাগাইতে পারি তাহলে ডিমোটিভেটেড অলওয়েজ। জি। কোম্পানির সেফটি ম্যানেজার উনার সাথে LinkedIn এর মাধ্যমে যোগাযোগ হইলো। যোগাযোগ হওয়ার পরে আ আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে সিভি-টিভি পাঠাইলাম। জি। অ্যা যে আমরা এখানে আমার একটু এটা আপনাকে একটু পজ করি। এই পরিচয়টা আপনার মাধ্যম ছিল, সোর্স ছিল হচ্ছে LinkedIn। হুম, হুম। ২০২০ বা ২১ হ্যাঁ, এই সময়টা। ২০১৯-২০ এ হ্যাঁ, ১৯ এর মানে দিকে। আফটার কোভিড, পোস্ট হুম, কোভিড। হুম, তো হুম, এই হুম। সময়টা আসলে LinkedIn কয়জনে ব্যবহার করতেন এটা আমরা জানি না। আমি নিজেও ব্যবহার করতাম না। আমি LinkedIn এতে পরিচয় হয়েছে ২০২২ এর শেষের দিকে। হুম, তাও একজনের রিকমান্ড এর মাধ্যমে। তো LinkedIn যে আসলে কতটা ইম্পোর্টেন্ট সেটা নজরুল ভাই আপনার গল্প থেকে আমরা জানতে পারছি। আপনি কিন্তু কমিউনিকেট করছেন কার মাধ্যমে? LinkedIn এর মাধ্যমে। হ্যাঁ। জি। তো ওই কোম্পানির সেফটি ম্যানেজারের সাথে LinkedIn এর মাধ্যমে আমার যোগাযোগ হইলো। আ যোগাযোগ হইয়া নাম্বার এক্সচেঞ্জ হলো। পরে বললাম যে, "দেখো আমার তো এই আছে। আমি তো এখন চাচ্ছি যে অফিসার হইতে। তো অফিসার হইতে হলে তো এখন আমার এসপাস লাগবে।" পরে আবার আমার প্রোফাইল ফলো আপ করে যে আমি আসলে কি অ্যাক্টিভিটি করি। তখন কিন্তু আমি একটু এই যে LinkedIn এ অ্যাক্টিভ ছিলাম। Facebook-টেসবুক এগুলি তো মোটামুটি একটু সামাজিক কাজে খুব অ্যাক্টিভ ছিলাম আচ্ছা, আরকি। আচ্ছা। হুম? এখন কোভিডের পূর্বেই কিন্তু আমার যে ক্যামেরা যেটা আপনি জি, জি, ইউজ জি। করছেন ওইটা কিন্তু ওই সময় কিনা। আচ্ছা, আচ্ছা। তৎকালীন সময়ে কোভিডের সময় কিন্তু এখন তো দেখেন অনেক সোশ্যাল অনেক অর্গানাইজেশন জি। ভিডিও করে এই করে। I am one of the pioneer আচ্ছা, আচ্ছা। হ্যাঁ? মানে কোভিড, কোভিড এর আগ হ্যাঁ, থেকে আপনি কোভিডের আসলে পূর্বে সোশ্যাল এবং মিডিয়া বা হচ্ছে এই ধরনের ভলান্টারি হুম, অ্যাক্টিভিটি এগুলোর সাথে যুক্ত ছিলেন। যুক্ত ছিলাম আচ্ছা, আচ্ছা। এবং বিভিন্ন আ রিলেটেড আমি এখন যারা অনেকে আছে বড় অর্গানাইজেশন রান করতেছে, আ উনাদেরকেও আমি ইনভাইট করতাম যে আ কথা বলার জন্য। জি, জি। কোলাবোরেট তখন করতেন। জি। আমি মনে করেন যে সিভি বানানোর জন্য আ ফ্রি ওয়ার্কশপ করাইতাম। আচ্ছা, LinkedIn আচ্ছা। প্রোফাইল ক্রিয়েট করার জন্য। সেই পোস্ট কোভিড, হ্যাঁ? আচ্ছা, আচ্ছা। এবং কোভিডের সময়। তো এই যে করার কারণে LinkedIn এর মাধ্যমে পরিচয়। পরে উনার সাথে এই যে হলো কাজগুলো করতেন বা করছেন, এটা কি আপনার পরবর্তীতে আপনার কি কোনোভাবে ইনডিরেক্টলি বা ইনডিরেক্টলি আপনাকে হেল্প করছে? যেটা আপনি বললেন যে আপনার অ্যাক্টিভিটি গুলো আপনার ম্যানেজার ফলো করছে, দেখছে। যে না আসলে আপনি তো আসলে অনেক অ্যাক্টিভ। নট অনলি অর্ডিনারি সেফটি অফিসার বা সেফটি অফিসার ক্যান্ডিডেট, নট অনলি অর্ডিনারি। হুম। বাট আপনার কিন্তু পাশাপাশি আরো অ্যাক্টিভিটি ছিল। এই জিনিসগুলো কি মনে হয়? উনি কি এই অবজার্ভ এক্সট্রা করছিল? কারিকুলাম অ্যাক্টিভিটি আ আমাকে একটা এক্সপোজার দিতে সহযোগিতা করছে এবং বিভিন্ন সোশ্যাল অর্গানাইজেশন এ রিকগনাইজ করছে যে তাদের যে বিভিন্ন এক্সাক্টলি। জায়গায় কথা বলার সুযোগ করে দিছে। জি। হ্যাঁ? বক্তব্য দেওয়ার সুযোগ ছিল। হ্যাঁ? এবং বিভিন্ন আ অর্গানাইজেশন আমার আপনার নেটওয়ার্কটাও এক্সপান্ড হইছে। স্টোরিটাকে ফিচার করছে। জি। যেমন আওয়ার গ্র্যান্ডফাদার স্টোরি, জি, হ্যাঁ? জি, আওয়ার জি। গ্র্যান্ডফাদার স্টোরি আমার জার্নিটা কিন্তু একটা ভিডিও আকারে জি। পাবলিশ যেটা করছে। আমরা YouTube এ আসলে হ্যাঁ, হ্যাঁ। দেখতে পাই। সেই পোস্ট কোভিড, হ্যাঁ? জি, কোভিডের পূর্বে। জি। তৎকালীন সময় তো আসলে এখন হইলো ২০২৫ শেষ ২৫ সাল। পর্যায়ে, হ্যাঁ? জি, তখন হচ্ছে প্রায় ৬ বছর আগে। তো
তো তখন তো এখনের মতো এত বেশি মানুষ অ্যাক্টিভ ছিল না ছিল আর না কি। জি সোশ্যাল মিডিয়াতে। হুম। তো আলহামদুলিল্লাহ এর মাধ্যমে যে বিভিন্ন জায়গায় খাবার হইছি বা ইয়া করছি, আমি চেষ্টা করছি আরকি whatever I have learned to give to the community. এটা আমার অলওয়েজ টার্গেট ছিল। সেই কারণে এখন যেই কাজগুলি আপনি তো আমার সাথে জি, জি। অনেকদিন ইনভলভ থাকার কারণে যে আমার মেন্টালিটি বা আমি কি জি, ধরনের জি কাজ আপনার করতে হ্যাঁ, জি। চাচ্ছি হুম, হুম। এটা বুঝতেছেন। তো এরপরে কি হলো ওই জায়গায় যখন ওই কোম্পানিতে আমাকে ইয়া করলো। ওরা জি, অ্যাসপাস দিল। বুঝছেন? জি, জি। অ্যাসপাস দেওয়ার পরে তখন আমার একটা ভুল ছিল। ওই কোম্পানিটা সম্পর্কে আমি ভালোভাবে রিসার্চ করি নাই। ও রিসার্চ না করে আমি এখন যত টাকা বেতন পাইতাম তার চেয়ে কমে আমি ওই জায়গায় ঢুকছি। আচ্ছা আমার টার্গেট ছিল কি আমি আগে অ্যাসপাস পাইতে হবে। অ্যাসপাস পাইয়া আমাকে আগে রেজিস্ট্রেশন করতে হবে। এক্সাক্টলি। হ্যাঁ? তখন উনাদের কোম্পানিতে যখন আমি গেলাম, যাওয়ার পরে ১ মাস পরেই কোম্পানি আন্ডার প্রি লিকুইডেশন। তার মানে ও ওদের ব্যাংক্রাপসি এর কাছাকাছি ব্যাংক্রাফট হয়ে হ্যাঁ, অলমোস্ট হওয়ার পথে। হ্যাঁ? লিকুইডেশন ঘোষণা করে দিছে। তো এখন ১ মাস পরে বেতনও পাই নাই। ও বুঝছেন? মানে ১ মাসের বেতনও পান নাই এখনো? না যে ঢুকছি, ঢোকার পরে বেতনও পাই নাই। হায়, হায়! কি করব ভাই? মনে কোথায় করেন আসলাম? যে কই আসলাম না এখন মনে করেন যে এখন কুইকলি আ যেটা করলাম যে এই ১ মাস থাকার মধ্যেই যে ওই সেফটি ম্যানেজারে বললাম যে, "না আমার তো এখন রাইট আপটা সাবমিট করা লাগবে। কয় তুই দ্রুত রাইট আপ লেখ।" তো আমি রাইট আপটা লেখছি। লেখা ওরে দিয়ে রিভিউ করাইছি। আমি ইয়া করছি। আরো ২-১ জন বন্ধু-বান্ধবকে দিয়ে রিভিউ করাইয়া নিজে ইয়া করে রাইট আপটা সাবমিট করে দিছি। কারণ তখন তো আমার এসপাস ভ্যালিড আছে এবং হুম, হুম। ওই কোম্পানিতে আমি তো ইয়া হিসাবে আছি। ওই অকুপেশন যা রিকোয়ারমেন্ট ছিল। তখন যখন এপ্লাই করে দিছি, আলহামদুলিল্লাহ ৩ সপ্তাহ পরেই তখন আমি আ ইনভাইটেশন পাইছেন। ইনভাইটেশন পাইছি যে তোমার ইন্টারভিউ ইনভিটেশন। আ এমক দিন তোমার ইয়া আচ্ছা, আচ্ছা। ইন্টারভিউ। তখন ইন্টারভিউ ছিল ভার্চুয়ালি। তো Skype এর মাধ্যমে। তো I was so serious about it হ্যাঁ? কারণ হচ্ছে তখন এক অফ হইলো কোর্স ইনকাম নাই। এটার অ্যা জন্যই তো আপনি হ্যাঁ, আসলে এত এক হইলো ইনকাম নাই। আ আর মনে করেন যে, দ্বিতীয়ত কোম্পানির এই অবস্থা। কোম্পানির এই অবস্থা। এখন আমি তো আরেক কোম্পানিতে যাইতেও পারতেছি না। জি। তখন মনে করেন সারভাইভ করাটাই অনেক কষ্ট হয়ে গেছিল। যে এই ৩ টা মাস মনে করেন যে কিভাবে উইথআউট আ সেলারি। হ্যাঁ, উইথআউট সেলারি প্রিভিয়াস সেভিং থাকার কারণে আমার একটু ছিল যে জি, জি। আমি সারভাইভ করতে পারছি। তো এখন কথা হচ্ছে আপনার যে আ আগের কামাই দিয়ে সারভাইভ করা তো ইট ইস নট সামথিং নাইস জি। রাইট? তো ওই সময়টাতে কুইকলি যখন সাবমিট করলাম তখন ইন্টারভিউ কল করলো। ইন্টারভিউ কলের পরে আলহামদুলিল্লাহ আমি আ ইন্টারভিউতে ভালো করছি। কারণ আচ্ছা। my full focus was in the question preparation. What are the angle they can speak this and that. So আমি ওইভাবে ফুললি প্রিপেয়ার্ড ছিলাম। হুম? আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি। আ ওই ইন্টারভিউতে পাস করি। পাস করার পরে তখন আর পাই নাই। ওরা বলছে যে তুমি করবা। আ তোমার ইয়াতে ৩-৪ সপ্তাহের মধ্যে তুমি কার্ড পেয়ে যাবা। আচ্ছা, আচ্ছা। তো তখন মনে করেন বিভিন্ন কোম্পানিতে এপ্লাই করতেছিলাম। এপ্লাই করে তখন এসপাসের নিয়ম ছিল যদি এসপাস পাইতে হয় ২৮ দিনের অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে রাখা লাগে। ও আচ্ছা, হ্যাঁ? আচ্ছা। যদি কোন ফরেনার দিয়ে নিতে হয়। তো এই ট্র্যাপে মনে করেন আমি পইড়া গেছি। ও তো এরপরে এক কোম্পানিতে যাইয়া করছি। এক কোম্পানিতে ইন্টারভিউ দিছি। আ এজেন্টের মাধ্যমে। আচ্ছা। হুম? তো এই এজেন্ট বলতেছে যে তোমাকে এসপাস দেয়া হবে। হ্যাঁ? কিন্তু এখন কোটা নাই। চিন্তা করে এসপায়ার দেওয়া হবে, এখন কোটা নাই। আমার এই দিক দিয়ে কোম্পানি ব্যাংকরাপ্ট। ওরা বইলা দিছে তোমাকে কোম্পানি দ্রুত দেইখা চইলা যাইতে হইব। কারণ আমার তো যাওয়া দরকার। কারণ এখানে এক হইলো সেলারি নাই, আরেক হইলো মনে করেন যে জব নাই। হুম, হুম, হ্যাঁ? হুম। আবার কোথায় যাবো? পরে ওই কোম্পানিতে ওরা বলল যে, "না তোমার যদি ৫ টা আসে আমরা তোমাকে এসপাস দেব।" পরে ওনারাও খুব মজার, মজার কথা বইলা আমাকে জয়েন করাইলো। জয়েন করানোর পরে ওয়ার্ক পারমিট দিল। আমিও গেছি জাস্ট টু সারভাইভ। সারভাইভ করার জন্য। হ্যাঁ, সারভাইভ। তো ১ মাস চাকরি করতেছি। এর মধ্যে আমার কার্ড চলে আসছে। হ্যাঁ? অফিসারের লাইসেন্স চলে আসছে। আসার পরে ওনাদেরকে বললাম যে, "দেখো বস তোমরা তো বলছো যে আমাকে করবা। আ এসপাস দিবা। এখন কি এসপাস দিবা কিনা কি আসে বিষয়?" কয়, "না এখন তো এসপাস দেওয়ার নাই, কোঠা নাই এই সেই বক্কর-সক্কর।" মনে করেন যে আরো ডিপ্রেশন। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ? তো এমনি করতে, করতে চইলা গেল ৩ মাস। আচ্ছা। এটা হচ্ছে বুঝছেন? ২০২২ সালের ঘটনা নাকি ২১? ২০২১ ২০ সালের ঘটনা। ২০ এটা সাল তো আচ্ছা, ২০ আচ্ছা। সালে। ২০ হ্যাঁ? সাল আচ্ছা।
তো মনে করেন যে কোভিডের পরেই আমি ওই জায়গাতে কোভিডের পরেই বাইরে গেছি আরকি। আচ্ছা, আচ্ছা। 20 এর আর্লি 2020 তো বাহির হয়ে যাওয়ার পরে মনে করেন যে যেটা হইলো এই যে সাফার করতেছি। তো পরে আরেক কোম্পানিতে ইন্টারভিউ দিলাম। তো ওই কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার পরে আ ওনারা বললে যে এই যে ওই যে কোম্পানির বস আবার প্লাস প্রজেক্ট ম্যানেজার। তো উনি আমার ইন্টারভিউ নিল। ইন্টারভিউ নেয়ার পরে বলতেছে যে এখন তো আমি এপ্লাই করছি হচ্ছে প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসাবে। আচ্ছা। কারণ আমার তো ওই যে জি, জি। ডিপ্লোমার ব্যাকগ্রাউন্ড সিভিল আছে, ছিল। সিভিলের ব্যাকগ্রাউন্ড ছিল। তো এখন উনাদের লাগবে হচ্ছে প্রজেক্ট ইঞ্জিনিয়ার। তো আমার তো আছে অফিসার উনাদের দরকার নেই, সিওরও আচ্ছা, আচ্ছা। দরকার নাই। তখন কি করব? ওকে পরে গেছি ইন্টারভিউতে। কারণ যেহেতু অল দ্যা ওয়ে ইয়াতে কনস্ট্রাকশন এ চাকরি করতেছি, এটার এক্সপেরিয়েন্স তো আছেই। তো পরে ওনাদেরকে মানে যখন আমাকে ইন্টারভিউ নিছে যে ওনারও ভাল লাগছে ইন্টারভিউতে। পরে বলতেছে, "তুমি কি এই কাজ করতে পারবা?" আমি কই, দেখো বস আমি অবশ্যই পারবো। তুমি আমাকে একটা সুযোগ দাও। আর যদি তুমি দেখো আমি পারবো না তখন তুমি ডিসিশন নিও।" তো কারণ তখন তো আমি ডেসপারেট, হুম, হ্যাঁ? হুম, হুম, তখন হুম। আমার কথা হচ্ছে আমি যেটা পাবো ওইটাকে আমি ফোকাস দিয়ে করব। জি। হ্যাঁ? তো তখন ওই কোম্পানিতে আ প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসেবে ঢুকলাম। ঢোকার পর I was so serious about it এবং my full focus was on at office. দেন প্রজেক্ট ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ম্যানেজার ছিল একজন। তো উনাকে অ্যাসিস্ট করতাম এবং প্রজেক্টে এক্সিকিউট করতাম এবং বস ওয়াজ সো হ্যাপি আফটার 1 মান্থ। হ্যাঁ? তো উনি খুব স্যাটিসফাই ছিল। আমিও আমার কাজটাকে মনে করেন যে আ আরকি প্রজেক্ট ইঞ্জিনিয়ার কিন্তু অনেক চ্যালেঞ্জিং। চ্যালেঞ্জিং কারণ কি? কারণ এমইপি যে মেকানিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল এবং আপনার যেই আ এসইএমবি যেটা আছে যে এয়ারকন। তো এগুলির কিন্তু অনেক ওপেনিং থাকে ওয়ালে। আচ্ছা। স্পেশালি আমারটা সেমিকন্ডাক্টর প্রজেক্ট ছিল, হ্যাঁ? আ তো ওই সেমিকন্ডাক্টরের প্রজেক্টগুলিতে এটা তো মনে করেন যে ক্লিন রুম থাকে। তারপরে অনেক ফেসিলিটি থাকে যেগুলি খুব সেনসিটিভ ফেসিলিটি। আচ্ছা, আচ্ছা। তো ওই জায়গায় দেখা গেছে অনেক ওপেনিং থাকে ওয়ালের। এইগুলি আসলে মনে করেন যে এক্সাক্ট ড্রইং এর সাথে মিলে না। ও কারণ হচ্ছে অনেক সময় ভিউ থাকে। আচ্ছা, আচ্ছা। তো ওইগুলি আমি ম্যানেজ-ট্যানেজ করতাম, ইয়া-টিয়া করতাম। তো করতে দেখা গেছে তখন ৯ মাস চলে গেল। তো ৯ মাস চলে গেল। প্রজেক্টও প্রায় শেষ পর্যায়ে। আরকির প্রজেক্ট তো বেশি দিনের হয় না। তো প্রায় শেষ পর্যায়ে আর কয়েক মাস আছে। তো এরপরে আমি আবার LinkedIn এর মাধ্যমে আরেক কোম্পানির বসের সাথে আ ম্যানেজারের সাথে যোগাযোগ হইল। তখন উনি আমারে ওই যে LinkedIn থেকে আমার প্রোফাইল দেখে আমার নাম্বার নিয়ে রাতের ১২ টার সময় মেসেজ দিছে। কয়, "তুমি কি আগামীকালকে আ ইন্টারভিউতে জয়েন করতে পারবা অফিসার হিসাবে?" আমি কই, "রাতের ১২ টায়?" ঘুমায় রইছি, ঘুমাই নাই তখন। মোবাইল চালাইতেছিলাম। রাতের ১২ টার সময় মনে করেন যে কল দিয়ে বলতেছে, ইন্টারভিউর ইনভাইটেশন। ইনভিটেশন, "তুমি কি আগামীকালকে জয়েন করতে পারবা? লাঞ্চ টাইমে যে জুম এর মাধ্যমে?" আমি কই, "পারমু, অবশ্যই পারমু।" হ্যাঁ? কারণ আমি এখানে দেখতেছি যে প্রজেক্ট আর আছে কয়েক মাস। তো আমার তো এখন করতে হবে। তো পরের দিন মনে করেন দুপুরে ইন্টারভিউ নিল উনারা। ইন্টারভিউ নেয়া তো আ ওরা স্যাটিসফাইড। আচ্ছা। স্যাটিসফাইড কারণ ও আমার LinkedIn এ গেলে বা প্রোফাইলে গেলে তো আমার বৃত্তান্ত দেখা যায় জি, জি। এক্সপেরিয়েন্স এর। এবং আমার একটা অভ্যাস ছিল যে, যেই কোম্পানিতে ঢুকতাম লং টাইম থাকার চেষ্টা করতাম। আচ্ছা, যে এই আচ্ছা। যে সুইচিং কোম্পানি এটা আমি পছন্দ পছন্দ করতাম করতেন না না। হ্যাঁ, সহজে। হ্যাঁ। কারণ এক কোম্পানিতে আ যেমন ১ম কোম্পানিতে ২ বছর, তারপরে ৪ বছর, তারপরে ৬ বছর। কিন্তু এর পরে আইসা আমার ঘন চেঞ্জ করা লাগছে। কারণ হুম। হচ্ছে যে I was কোম্পানির unstable, হ্যাঁ? কোম্পানির নিজের কাজ নেই হ্যাঁ, বা কাজ হচ্ছে নাই। জি, তারপরে বা রেসপন্সিবিলিটি ব্যাংকরাপ্ট নেই। হয়ে গেছে। জি, জি। তারপরে ওরা আমার সাথে ২ নাম্বারি হুম, হুম, করছে। হুম, হুম। তো এই সবগুলি মিলাইয়া মনে করেন যে ওই ১-১.৫ বছর ছিল খুব একটা স্ট্রাগলিং ইয়ার। আচ্ছা, আচ্ছা। তো পরবর্তীতে যখন ইন্টারভিউ হলো, তখন এমন এক বড় প্রজেক্ট দিল আমাকে ভাই। আচ্ছা, আচ্ছা। I was so excited. আচ্ছা। Project was huge. আ মনে করেন যে প্রায় $400 মিলিয়ন এর প্রজেক্ট। এটা হুম। কোথায় ছিল প্রজেক্টটা? এটা ছিল সিঙ্গাপুর ন্যাশনাল সার্ভিস হাব। ও আচ্ছা, আচ্ছা, ন্যাশনাল আচ্ছা। সার্ভিস হুম, হুম, হাব হুম, এটা হুম। হইলো এখন যে নিউ সিএমপিবি যেটাকে বলে। জি, জি। তো সিঙ্গাপুরিয়ানরা এবং পিআররা যারা ওই ন্যাশনাল সার্ভিসে যাবে, জি, জি। তারা ওই জায়গায় যেয়ে মেডিকেল টেস্ট করবে, হুম, তাদের হুম, হুম। ফিটনেস টেস্ট ওই জায়গায় করবে। ওই ফ্যাসিলিটিটাতে তারা চাকরি পাবে এখানে। আচ্ছা, আচ্ছা। করবে। তো
তখন আলহামদুলিল্লাহ তো কারণ এটা হচ্ছে এটা একটা গভর্নমেন্ট প্রজেক্ট ছিল। এটা একটা সরকারি প্রজেক্ট। হ্যাঁ? তো ওই প্রজেক্টে চাকরি করার সুযোগ হলো। তো আমি যেহেতু ওই যে বললাম না যে I was so serious about my job, হুম, হুম, আমি হুম। বাহিরে দৌড়াদৌড়ি করি, যাই করি না করি আমার জবের ক্ষেত্রে আমি মেক সিউর করতাম যে না আমার জায়গায় যেন কোনো সমস্যা না হয়। এক্সাক্টলি। তো ওইটাকে আমি ঠিক রেখে বাকিগুলি করতাম। আচ্ছা, হ্যাঁ? আচ্ছা। কারণ হচ্ছে যে দেখেন না এখন রানিং-টানিং করে এগুলো তো পরে বলব বিস্তারিত। তখন দেখা গেছে আমি অফিস শেষ করে অফিসের থেকে চেঞ্জ করে আমার হবির দিকে চলে যাইতাম। কিন্তু অফিসের টাইমটাকে আমি ফোকাস দিতাম। আচ্ছা। তো এমনি করে প্রজেক্ট আলহামদুলিল্লাহ অ্যাজ এ অফিসার কমপ্লিট আচ্ছা, আচ্ছা। করলাম। এই বিভিন্ন জার্নিটা অ্যাওয়ার্ড আসলে পাইলাম। হ্যাঁ? মানে আমরা যে সেফটি অফিসার নজরুল ভাইকে আজকে দেখি আসলে বিহাইন্ড দ্য সিন বা বিহাইন্ড দ্য স্টোরিতে কতটা রাফ ছিল বা কতটা স্ট্রাগল করছেন এটা আসলে আ টিল টুডে আই নট ইমাজিন। মানে আজকে পর্যন্ত আমি কখনো ইমাজিন করি নাই যে আসলে এমন রাফ ছিল। আমি মনে করছিলাম যে পরীক্ষা দিয়েছেন, পাস করছেন, জব খুঁজছেন, পাই গেছেন। বাট ব্যাপারটা না আসলে ইজ নট সো ইজি। লাইফ নট সো স্মুথ কারণ আচ্ছা, আচ্ছা, অলওয়েজ আচ্ছা। এই এটা যে আসলে আ এটা আসলেই আসলে অনেক মানে শরীরে শিহরণ জাগার মতো একটা স্টোরি শুনলাম। ব্যক্তিগতভাবে আমার কাছে এটাই ফিল হইছে। আমরা আসলে সেফটি অফিসারের যে ক্যারিয়ার এটা নট ওয়াজ সো ইজি। এটা it was এটা not আচ্ছা definitely. এটা আমরা আসলে এই যে তার সাথে আমরা আসলে আমাদের নেক্সট যে প্রশ্ন সেটার উত্তর আসলে পেয়ে গেছি যে কাজের পাশাপাশি যে আসলে পড়াশোনা চালিয়ে যাওয়া যে চ্যালেঞ্জ এটা কতটা চ্যালেঞ্জিং ছিল সেটা তো বললেন। এটা তো হিউজ চ্যালেঞ্জ। যেটা আপনি বললেন আর্লিয়ার যে মাঝে আপনি আসলে গিভ আপ করে দেওয়ার যে পড়াশোনা বাদ, জবও বাদ মানে সব বাদ দিতে হবে। এতটাই স্ট্রেস দিত ওই যে বললেন। হ্যাঁ, এক্সাক্টলি, আসতো এক্সাক্টলি। এটা ওই আপনারা যদি আওয়ার গ্র্যান্ডফাদার স্টোরিতে ওই যে আমার স্টোরিটা YouTube এ আমরা দেখেন, ভিডিওটা পাবো। YouTube এ পাবেন। জি, জি। ওটা যদি দেখেন দেখতে পারবেন যে আসলে ওয়ার্কের পরে আর্লি মর্নিং উঠে কত একটা স্ট্রাগল করা লাগতো আরকি। তো আচ্ছা, ওনারা আচ্ছা। অবশ্য আলহামদুলিল্লাহ আ পুরা স্টোরিটাকে একটা জি, জি। কভার করার চেষ্টা আচ্ছা, করছিল। আচ্ছা। তো নজরুল ভাই আপনার আসলে সেফটি অফিসার এবং স্কিল আপগ্রেডের গল্পগুলো শুনলাম এবং এট দ্য সেম টাইম চ্যালেঞ্জিং এর বিষয়গুলো আমরা শুনলাম। তো আজকের দিনে আমরা যারা আসলে মাইগ্রেন্ট আছি, যারা মাইগ্রেন্ট প্রবাসী সিঙ্গাপুরি বা হচ্ছে পৃথিবীর যেকোনো দেশে থাকি না কেন, অ্যাজ এ মাইগ্রেন্ট আসলে স্কিল ডেভেলপমেন্ট কতটা ইম্পোর্টেন্ট আপনি মনে করেন? স্কিল ডেভেলপমেন্টের গুরুত্বটা বোঝানোর আগে আমি জাস্ট একটা আ ব্রিফ দিতে চাই। সেটা হচ্ছে আমরা যখন প্রবাসে আসি অথবা দেশে থাকি, জব করার অন্যতম উদ্দেশ্য কি? অন্যতম উদ্দেশ্য হচ্ছে ফাইন্যান্সিয়ালি স্টেবল হওয়া। এক্সাক্টলি। হ্যাঁ? ইনকাম বৃদ্ধি করা। তো এখন আমাদেরকে বুঝতে হবে প্রবাসে এই বৃদ্ধি করার অপরচুনিটি গুলি আছে কিনা? যদি থাকে কি ওয়ে আছে? আর পাশাপাশি ওই ওয়ে গুলিতে যাইতে হলে আমি কোন ধরনের স্কিল ডেভেলপ করে ওই ওয়ে গুলিতে যাইতে পারি। জাস্ট একটা এক্সাম্পল আপনি যদি সিঙ্গাপুরের কথা বলেন যে একজন সাধারণ শ্রমিক, হ্যাঁ? সাধারণ শ্রমিক সে হয়তো ইনকাম করে $৮০০ থেকে $১৫০০, হ্যাঁ? জি। তারপরে যদি তার একটু স্কিল ডেভেলপ হয়, স্কিল ওয়ার্কার হিসেবে থাকলে হয়তো সর্বোচ্চ সে $৩,০০০ যাইতে পারে। এটা হচ্ছে মেক্সিমাম সিলিং। সে যদি একজন ভালো স্কিল ওয়ার্কার হয়, জি। হয়তো সে যদি অনেকদিন এক্সপেরিয়েন্স থাকে, সে যদি স্পেসিফিক কোনো কাজ জানে, তাহলে এটা হচ্ছে তার সিলিং। কিন্তু পক্ষান্তরে আপনি যদি একজন আমার মতো যদি একজন অফিসার হন, এই অফিসারের সেলারির রেঞ্জটা শুরু হইছে $৫,০০০ থেকে। আচ্ছা, আচ্ছা। স্টার্টিংটাই শুরু হ্যাঁ, ৫,০০০ হ্যাঁ। থেকে। ইউজুয়ালি ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড হচ্ছে ৫,০০০ আচ্ছা, আচ্ছা। কমপক্ষে ৫,০০০। জি, জি। আর আপনি যদি এখন এক্সপেরিয়েন্স থাকে প্রগ্রেসিভলি কেউ $৮,০০০, $৯,০০০ ও পায়। এটা আচ্ছা, হচ্ছে আচ্ছা। ডিপেন্ড, হ্যাঁ? আচ্ছা। তবে এভারেজ হচ্ছে মনে করেন যে ৫.৫ থেকে ৬.৫, হ্যাঁ? এগুলি হচ্ছে এভারেজ। আচ্ছা, হুম, এজ ইন্ডাস্ট্রি এ স্ট্যান্ডার্ড। ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডস আপনি যদি বাংলাদেশের টাকায় যদি কনভার্ট করেন প্রায় ৫ থেকে ৬ লাখ টাকা। ৳৬,০০,০০০ হ্যাঁ। ৳৫,০০,০০০ থেকে বেশি। জি, জি। তাহলে এটা হচ্ছে আপনার একজন যে অফিসার হিসাবে যদি আপনি জব করেন, একজন ইঞ্জিনিয়ার হিসাবে। ইঞ্জিনিয়ারের হয়তো রেঞ্জটা আরেকটু নিচে। তবে আপনার যদি এক্সপেরিয়েন্স হয় ইঞ্জিনিয়ারও মনে করেন যে ৩,০০০ এর উপরে রেঞ্জ। আচ্ছা। হ্যাঁ? তো এই যে রেঞ্জে যদি আপনাকে যাইতে হয়, তাহলে কি লাগবে? আপনি তো মুখের কথায় তো যাইতে পারবেন না। জি। তাহলে দরকার কি? স্কিল ডেভেলপমেন্ট। তাহলে আমি হয়তো গুরুত্বটা বুঝাইতে পারতেছি যে আসলে যে স্কিল ডেভেলপমেন্টটা কেন কতটা গুরুত্বপূর্ণ। কারণ গুরুত্বপূর্ণ। আল্টিমেটলি আমরা এখানে আসছি হচ্ছে টাকা ইনকাম করার জন্য। ইয়েস। তাহলে এই স্কিল ডেভেলপমেন্টটা করাইলে আমি যেখানে একজন হার্ড ওয়ার্কার, আমি খুব কঠোর পরিশ্রম করি। কঠোর পরিশ্রম ওভারটাইম করে, সানডে কাজ করে, পাবলিক হলিডেতে কাজ করে আমি যাইতে পারবো কত? ৳৩,০০০। তার মানে আ ৳২.৫ লক্ষ বা ৳৩.৫ লক্ষ।
জি। হুম? আর সেক্ষেত্রে আপনি যদি স্কিল ডেভেলপমেন্ট করে একজন ইঞ্জিনিয়ার হন, তার মানে আপনার শুরুই ওই জায়গা থেকে, এর উপর থেকে। তাহলে ইটস আ হিউজ ডিফারেন্ট। তো সেই কারণে এখানে স্কিল ডেভেলপমেন্ট এর কোনো জুরি নাই। তাহলে এখন কি করবেন? এই যে স্কিল ডেভেলপ করবেন, যে সিঙ্গাপুরের সম্পর্কে আমি যেটা বলতেছি। তো সিঙ্গাপুরে একটা স্কিল ফিউচার ফ্রেমওয়ার্ক আছে। জি, জি। এই ফ্রেমওয়ার্কের অনেকগুলি উইং আছে। বিভিন্ন প্রফেশনে, হ্যাঁ? বিভিন্ন প্রফেশনের একটা পাথওয়ে আছে। মনে করেন আপনি ইঞ্জিনিয়ার, এই ইঞ্জিনিয়ারিং লাইনে কোথায় পর্যন্ত যাওয়া যাবে এটার একটা পাথওয়ে আছে। জি, জি। সেফটি অফিসার আপনি এজ এ দ্য সেফটি সুপারভাইজার বা আপনি সেফটি কোঅর্ডিনেটর, আপনি কোথায় পর্যন্ত যাইতে পারবেন এটার একটা পাথওয়ে আছে। হুম, হুম, তো হুম। আপনি যদি মনে করেন এই পাথওয়ের যে এন্ড এটা I will be satisfied, তাহলে আপনি এই পাথওয়েটা ফলো করতে পারেন। তার মানে এরকম মাল্টিপল লট অফ প্রায় ১৮-২০ টা এরকম পাথওয়ে আছে বিভিন্ন ক্যারিয়ার। আমরা তো মনে করি যে সবাই মনে হয় সেফটি সুপারভাইজার অথবা ইঞ্জিনিয়ার এরকমই বা হয়। না, ড্রাইভার। ড্রাইভার। হ্যাঁ। এইগুলি হচ্ছে কয়েকটা মাত্র। আপনার মনে করেন কোয়ান্টিটি সার্ভেয়ার, এডমিন, মনে করেন বিম আ বিম অফিসার, হ্যাঁ? কোঅর্ডিনেটর, বিম হ্যাঁ। কোঅর্ডিনেটর, তারপরে আরকি আরকি কোঅর্ডিনেটর। হুম, ইঞ্জিনিয়ার, হুম, হুম। আরকি কোঅর্ডিনেটর, সার্ভেয়ার। এম&ই কোঅর্ডিনেটর, হুম। সার্ভেয়ার, হ্যাঁ? তারপরে আরো অনেক স্পেশালিস্ট আছে। তো বিভিন্ন ডাইরেকশন আছে। তো আপনি যেই কাজটাই করেন না কেন, আপনি যদি ওইটার প্রতি প্যাশন থাকে, আপনার যদি আগ্রহ থাকে এবং আপনি যদি দেখেন না এই পাথ হয়ে গেলে আমি এত টাকা ইনকাম করার সুযোগ আছে লং টাইমে। একদিনই তো আর হবে না। এখন আমি তো আর অফিসার একদিনে হয়ে যাই নাই। ইট ওয়াজ a লং জার্নি। হ্যাঁ? এখন আপনারা যারা ভিডিওটা দেখতেছেন বা বিভিন্ন দেশ থেকে দেখবেন, এরকম দুনিয়ার প্রত্যেকটা দেশেই কিন্তু প্রত্যেকটা ক্যারিয়ারে একটা পাথওয়ে আছে। আপনাকে ১ম ওই পাথওয়াটা জানতে হবে। জানার পরে তখন আপনি কি স্কিল ডেভেলপ কোনটা যাইতে হইলে কি দরকার ওইটা আপনাকে করতে হবে। তবে এখন যেই বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, নাম্বার 1 ইস স্পিকিং ইংলিশ। ইংলিশ কমিউনিকেশনটা হচ্ছে নাম্বার 1 প্রায়োরিটি। তারপরে হচ্ছে কম্পিউটার লিটারেসি। তারপরে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসিক ফান্ডামেন্টাল নলেজ থাকা। তারপরে হচ্ছে আপনার রোল বেস স্কিল আছে কিছু। হ্যাঁ? এক্সাক্টলি। আপনি যে এই রোলটা মনে করেন এখন আমাদের যে আমরা সানডে স্টুডিওতে আসছি, উনাদের কি স্কিলটা দরকার? উনাদের জানা দরকার স্টুডিওটা কিভাবে সেটআপ করা লাগবে, লাইটিংটা কেমন হবে, সাউন্ডটা কেমন হবে, এডিটিংটা কিভাবে করলে আপনারা ভিডিওটা ভালোভাবে বুঝতে পারবেন। তার মানে এখানে দরকার হচ্ছে এই স্কিলটা। আপনি যদি এই স্কিলটা থাকে তাহলে আপনি এই ইন্ডাস্ট্রিতে ভালো করতে পারবেন। তাই নয় কি? এক্সাক্টলি, তো এক্সাক্টলি। এরকমভাবে আপনি যখন যেকোনো প্রফেশনে থাকবেন, যেকোনো দেশে থাকবেন, তখন আপনি যদি এই স্কিলগুলিকে ফোকাস করে আপনি করতে পারেন, তাহলে আপনার জার্নিটা হবে কুইক, শর্টকাট। আর আপনি যদি আমার মতো হন, আমরা যেই আ আ তিমির থেকে উঠে আসছি আজকে ১৭-১৮ বছর আগে থেকে, তখন তো আমাদের যে ইন্টারনেটই বুঝতাম না কি, তাই না? ফোন ছিল না। সিঙ্গাপুর আসার আগে নিজের হ্যান্ডফোন ছিল না। হ্যাঁ, সিঙ্গাপুর আসার পরে মনে করেন যে ওই যে বললাম যে Nokia ১২০০ মডেল আর ওই যে ১১০০ মডেল ওইগুলি চালাইতাম। জি, জি। হ্যাঁ? আর এখন তো আমরা মনে করেন যে iPhone 16, 17 চালাই। যেমন হাতের গোড়াতেই হাতেই মনে করেন যে কম্পিউটার। পুরো দুনিয়াটা হ্যাঁ, এখন হাতে। হুম। এখন এই মোবাইল দিয়ে সবকিছু করা যাচ্ছে। আপনারা যে অধিকাংশ আমার ভিডিও দেখেন, পোস্ট দেখেন, অধিকাংশই ভিডিও করা, এডিটিং করা এই মোবাইলের মোবাইলের মাধ্যমে। মাধ্যমে। তাহলে দেখতেছেন, এখন আমরা ওই যে আমাদের ওই আ ১৭ বছর আগের কথা আর এখনের কথা কত ডিফারেন্ট। হুম? তো সেই কারণে আপনি যদি শর্টকাটে যাইতে হয়, ১৭ বছর আগে আমাদের এরকম পাথওয়ে দেখানোর মতো লোক ছিল না। সেই কারণেই দেখেন একবার করছি ওয়েল্ডার, হুম, আরেকবার করছি হুম, হুম। বরপাইল অপারেটর, আরেকবার করছি সিভিল ইঞ্জিনিয়ার, এরপরে আইছি সেফটি। সেফটি। এই যে মনে করেন একটা ডাইভার্স থিংস, হ্যাঁ? তো এটা হচ্ছে মনে করেন এই এভারেজে $50,000 এর উপরে আমার খরচ হইছে। জি। $50,000 বলতেছি আমরা সিঙ্গাপুর ডলার। প্রায় ৳৪৫,০০,০০০ ৳৪০ থেকে ৳৪৫,০০,০০০ জি, জি। খরচ করে মনে করেন এটা এই যে আপনি এক্সপেরিয়েন্সটা পাচ্ছেন, এই যে আমার এই বক্তব্যটা এখন শুনতে পাচ্ছেন, এটার দাম হচ্ছে ৳৪৫,০০,০০০। জি। আপনাকে যদি গত এইটা ১৭ হ্যাঁ, বছরের এক্সপেরিয়েন্স। হ্যাঁ, হয়তো আমি আমরা এই এত ১৭ টাকা মিনিটই খরচ শুনতেছি। করার মাধ্যমে জি। কিন্তু এই বিষয়গুলি আমি এখন এক্সপেরিয়েন্স করতে বলতেছি। পারছেন। জি। তার মানে আপনি যদি মনে করেন অলমোস্ট ৳০.৫ কোটি ইনফরমেশন আপনি পাচ্ছেন। পাচ্ছেন জি। যে ফ্রিতে। কিন্তু আমরা এটা পাই নাই। আমরা ৳৫০,০০,০০০ খরচ করে এখন এটা বুঝতেছি আমাদের এই ভুলগুলি ছিল। তাহলে আপনি যদি সচেতন হন,
এই 50 লক্ষ টাকার মিস্টেক আপনাকে করা লাগবে না। জি, জি। তাহলে আপনি যদি একটা স্পেসিফিক পাথওয়ে পান, ওই পাথওয়ে অনুযায়ী যদি ডেভেলপ করেন তাহলে ইটস গুড এনাফ। জি, জি। কারণ আপনি এটা হবে হয়তো ৫-৭ লাখ বা ১০ লাখ বা ১৫-২০ লাখের মধ্যে হয়তো আপনি পারবেন। জি, যেটা জি। আমরা পারি নাই। যে ব্যাপারটা এইমাত্র বললেন যে ক্যারিয়ার রিসার্চ এর যে ব্যাপারটা, পাথওয়ে তৈরি করাটা, যেটা আজ থেকে ১৭ বছর বা আজ থেকে ১৫ বছর আগে আপনি যখন নিজেকে ডেভেলপ করার একটা আ স্বপ্ন এসেছে যে কিভাবে তারা এত সুন্দর কথা বলে, হুম, কিভাবে এত ফ্লুয়েন্টলি ইংলিশ বলে, কিভাবে এত সুন্দর করে সবাইকে লিড দেয়। এই জিনিসটা থেকেই তো আপনার নিজের মধ্যে একটা মোটিভেশন কাজ করেছে যে আমিও চাইলে হয়তোবা পারব। তো এক্সাক্টলি। ওই রিসার্চটা কিন্তু তখন আপনি ইন্টারনেট থেকে পান নাই। কারণ তখন না, ইন্টারনেট এভেইলেবল ছিল না। না, না। আপনার YouTube, Facebook এত মোটিভেশন স্পিকার বা এত কিছু তখন ছিল না। না, এক্সাক্টলি, যেটা এখন বর্তমানে কিন্তু এভেইলেবল। বাট আমরা কিন্তু প্রপার ইউটিলাইজ করতে পারছি না। বা আমরা এক্সাক্টলি। এটা নিয়ে আগ্রহ দেখাচ্ছি না। আমরা আমাদের ব্যস্ত রাখি হচ্ছে যেগুলো আসলে আ অপ্রয়োজনীয়, unnecessary বা অনলি ফর এন্টারটেইনমেন্ট সেখানে আমরা ব্যস্ত। তো এই জিনিসটা আসলে আপনার খুব ভালো লাগছে আমার যে আসলে ক্যারিয়ার কিন্তু কেউ গড়ে দিবে না। আপনার ক্যারিয়ার আপনাকেই করতে হবে। এক্সাক্টলি। হয়তোবা আপনার কপাল ভালো হলে, সৃষ্টিকর্তার রহমত থাকলে কোনো একজন মানুষ এসে আপনাকে বলবে, "চলো নজরুল আজকে সেফটি সুপারভাইজার কোর্সটা করতে যাই।" যেটা সালাম ভাই বলছিল বললেন। ঠিক তো আছে? আমি মনে করি কপাল ভালো বলতে কিছু নাই। ইয়েস। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিবেক দিছেন, আপনাকে জ্ঞান দিছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেমন আমাদেরকে বলে দিছে তোমরা নামাজ পড়ার পরে কোথাও যাও। জমিনে ছড়িয়ে পড়ো। জমিনে ছড়িয়ে পড়ো এবং রিজিকের তালাশ করো। জি। এই রিজিকের তালাশ যখন আমরা করব আল্লাহর উপর তাওয়াক্কুল রেখে যদি আমরা ওই রিজিকের তালাশ করি এবং আমাদের ব্রেইনটাকে যদি খাটাই তাহলেও কিন্তু সম্ভব। না হলে কিন্তু আসলে আদৌ সম্ভব না। জি। হ্যাঁ? অপরচুনিটি হ্যাঁ। আসলে অপর আপনাকেই তৈরি করতে হবে। কেউ তৈরি করে দিবে না। এক্সাক্টলি। আপনি যখন ওই যে আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনে বলছে না যে, "তুমি যদি আমার দিকে ১ পাও আগিয়ে আসো, আমি ৩ পাও আগিয়ে আসবো।" এক্সাক্টলি। তাই না? জি, জি। এখন আপনি যদি চেষ্টা করেন, চেষ্টার ফসলটা দেয়ার মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। আচ্ছা, আচ্ছা। এখন যদি আপনি চেষ্টাই না করেন, তাহলে তো এটার দোষ তো কাউকে দেয়া যাবে না। এক্সাক্টলি। জি, এবার আসি আপনার রানিং জার্নি এবং নাজ রানিং একাডেমির প্রসঙ্গে, যেটা আপনার একটা প্যাশনের এবং খুব একটা ভালো লাগার, ভালোবাসার একটা জায়গা। আ ফিটনেস তো শুরু করেছিলেন, মানে দৌড়টা শুরু করেছিলেন ফিটনেসের জন্য। অবশ্যই হুম। যখন চিন্তা করলেন যে ফিটনেসের হচ্ছে মোস্ট প্রায়োরিটিতে রাখা উচিত, এই চিন্তাভাবনা থেকে তো দৌড়টা শুরু করছেন। কিন্তু এই দৌড়টা কিভাবে আপনার নেশা বা প্যাশনে পরিণত হয়ে গেল? এই জার্নিটা একটু যদি শেয়ার করতেন। ব্রডকাস্টের ১ম এই বলছি যে আমি একটু জি। দুষ্ট প্রকৃতির ছিলাম। তো আসলে দুষ্ট প্রকৃতি বলতে এটা বুঝাইতে চাচ্ছি ছাত্র জীবন থেকে একটু খেলাধুলা প্রেমী ছিলাম। তো স্কুলের যখন ফাংশন-টাংশন হইতো যে ক্রীড়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠান, অনুষ্ঠান, জি। বাহিরে ক্রীড়া অনুষ্ঠানে ৩ টা পুরস্কার নেয়া যাইত এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে ৩ টা পুরস্কার নেয়া যাইত। আল্লাহর রহমতে আমার যে প্রত্যেক বছর সবগুলি থাকতো ফুলফিল। আচ্ছা, আচ্ছা। মানে সব জায়গায় আপনার বিচরণ ছিল। ক্রিয়া এবং সাংস্কৃতিক, হ্যাঁ? দোনোটাতেই আমার বিচরণ ছিল আলহামদুলিল্লাহ। সবসময় ৫-৬ টা পাইতাম। তখন ওই যে ক্রেজ পুরস্কার থাকতই। ক্রেজ জি। থাকতই। হ্যাঁ? তো এটা ছিল আমার যে ছাত্র জীবনে। তখন যখন সিঙ্গাপুরে চলে আসলাম, এই যে বললাম যে ক্যারিয়ারের একটা লং জার্নি, হুম, হুম, হুম। অনেক হ্যাসেল আ করছি। আ ২০১৬-১৭ র দিক থেকে আমার এই যে রানিংটা শুরু। জি। হ্যাঁ? তখন ২০১৭ র দিকে আ আ আমি খুব মোটিভেটেড আছিলাম বডি বিল্ডার হওয়ার জন্য। আচ্ছা, তো আচ্ছা। সেই কারণে ২০১৭ সালের দিকে আমি কিন্তু এই যে এখানে পার্সোনাল ট্রেইনার নিয়ে এনিটাইম ফিটনেসে আ জিমে ভর্তি হই ২০১৭ সালে? ১৭ সালে। আচ্ছা, আচ্ছা। তখন মানে আ এত ব্যস্ততা, এত কাজের প্রেশার, এত কিছুর পরেও আপনি এনিটাইম ফিটনেসেও কিন্তু আপনি এনরোল করছেন। হ্যাঁ, তখন আচ্ছা। আমার ডিগ্রিও চলতেছিল। ডিগ্রিও ওয়াও! চলতেছিল। দ্যাটস তখন পাশাপাশি এটা করতাম। কারণ হচ্ছে আমার প্রজেক্টের পাশেই একটা জিম ছিল। আচ্ছা, আচ্ছা, জিমনেশিয়াম ছিল। হ্যাঁ, ওকে। জিম এনিটাইম ফিটনেস এর একটা ছিল। তখন মেম্বারশিপ নেওয়া ছিল। তখন ওই জায়গায় থেকে শুরু। হ্যাঁ? তো শুরু করার পরে কিছুদিন করার পরে আমার মাসল-টাসল বিল্ড হয়েছিল। কিন্তু এটার মধ্যে আমার মোটিভেশন কাজ করে নাই। আচ্ছা, আচ্ছা। যে এটাকে কন্টিনিউটি ধরে রাখার এই হুম, মোটিভেশনটা কাজ করে নাই। তখন কি হলো যে সপ্তাহে উইকেন্ডে সানডে যখন অফ থাকতো তখন আমি চেষ্টা করতাম একটু রান করতাম। হুম, হুম, তো হুম। ১০ কিলোমিটার রান করলে দেখতাম কি রান করার পরে আলাদা একটা মোটিভেশন পাইতাম আমি। যেটাকে আমরা বলি ডোপামিন রিলিজ হলে আমাদের হ্যাঁ, যেমন একটা শরীরে একটা স্পিড কাজ করতো। ভালো একটা কিছু করার। হ্যাপিনেস ফিল হয়। জি। তখন দেখলাম যে ছবি-টবি উঠাইয়া হু-হা কইরা ফেসবুকে পোস্ট-টোস্ট দিয়া হ্যাঁ, অবস্থা খারাপ। হ্যাঁ? আচ্ছা, আচ্ছা। তার মানে এটা নিজের মধ্যে একটা অ্যাচিভমেন্ট একটা ফিল আসে। আচ্ছা, একটা রান আচ্ছা। করার পরে। তো এরকম টুকটাক করতাম।
পরে যখন কোভিড চলে আসলো তখন টুকটাক যখন কোভিডে যখন লকডাউনে ছিলাম, হুম, হুম, হুম। যে সিঙ্গাপুরে তো জানেন আপনি বিভিন্ন জায়গায় জি, জি, রাখতো। জি। তো ওই জায়গায় আমাদের চাঙ্গি এক্সপোতে যখন ছিল, তো এক্সপোর ভিতরে আমরা চেষ্টা করছি সবাই অ্যাক্টিভ থাকার জন্য। আচ্ছা। হ্যাঁ? তো এরকম একটা ভাইব চলে আসছে কারণ এটা করার পরে একটা মোটিভেশন হুম, নিজের হুম। মধ্যে আসে। একটা এনার্জেটিক ফিল হয়। তো এরপরে যখন কোভিডের পরে আ যখন এই রানিং শুরু করতাম, তখন এই যে থাকতাম বুকিট পাঞ্জাঙে। তো থাকার কারণে ওই যে বুকিট গোমবাগ স্টেডিয়ামে যাইতাম রান করার জন্য। তো মাঝে, মাঝে ট্রেনিং করতাম ওই জায়গায়। একদিন এক ম্যাডাম উনি সিঙ্গাপুরের মাস্টার অ্যাথলেটিক্স এর ভেটেরান রানার। তো উনার উনার বয়স হচ্ছে প্রায় 70 হ্যাঁ? 70 আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। 70 র পাশাপাশি। তো উনি হচ্ছে ওয়াকার যে আ সিঙ্গাপুর মাস্টার অ্যাথলেটিক্স এর। তো উনি বলল যে, "তোমার তো আমি রান দেখছি। তুমি তো ভালো রান করো। তোমার বয়স কত?" আমি বললাম যে, "আমার তো বয়স তো 35 এর উপরে।" কয়, "তাহলে তুমি আমাদের সিঙ্গাপুর আ আমাদের যোগ দাও।" আমি কই, "দেখ আমি তো ফরেনার যোগ দেয়া যাবে?" কয়, "দিতে পারবা, সমস্যা নাই। তো তুমি যখন এশিয়া মাস্টার্সে আ কম্পিট করবা তখন তোমার দেশকে রিপ্রেজেন্ট করতে হইব। আচ্ছা, না আচ্ছা। হলে অন্যান্য দেশে যখন করবা তখন আর করা লাগবে না।" এটা কত সালে ঘটনা তখন? এটা ২০২১ সালের ২১ আচ্ছা, ২১ আচ্ছা। সালের। তো হ্যাঁ, তো ২১ সালে যখন উনি যখন বললেন, তাহলে আমি কিভাবে করব? কয়, "আমাদের একজন কোচ আছে, কোচ ইউসুফ। তিনি আমাদেরকে প্রত্যেক সানডেতে এখানে ট্রেনিং করায়। তো তুমি আগামী সানডে আইলে হুম। তোমারে পরিচয় করাই দেমু।" আচ্ছা, আচ্ছা। তো এর পরের সানডে গেলাম এক্সাইটেড হইয়া। পরে তখন উনি আমাকে করে দিলেন যে উনার সাথে ইন্ট্রোডিউস করে হুম। দিছে। তো আচ্ছা। এর পূর্বে এই যে কোভিড এর পূর্বে আমাদের ওই যে HSI ফিটনেস নামে আমাদের একটা ছিল। জি, জি, HSC ওইটার মাধ্যমে আমরা টুকটাক রান করতাম। হ্যাঁ? বিভিন্ন রানিং আমরা গ্রুপ রান-টান করতাম। পরে কোভিড এর পরে আম আ আমি একটু সিরিয়াস হইলাম। তখন উনাকে যখন পাইলাম, তখন আমি একটা প্রপার স্ট্রাকচার ট্রেনিং এর মধ্যে ঢুকে গেলাম। তখন যখন এই স্ট্রাকচার ট্রেনিং এ ঢোকার পূর্বে উনি আমাকে বলল যে, "নজরুল দেখো, তুমি যদি ভালো করতে চাও, তোমার ৩ বছর সময় লাগবে। ১ বছর পরেই তুমি বিভিন্ন রেইসে অংশগ্রহণ করতে পারবা। ২ বছর পরে তুমি করতে পারবা। এই যে পোডিয়াম পাবা। ৩ বছরের মধ্যে কিন্তু তুমি ভালো করতে পারবা। যদি তুমি কনসিস্টেন্সি টা ধরে রাখতে পারো।" আমি বললাম, "ঠিক আছে কোচ।" তো পরে ওই কোচের আন্ডারে মনে করেন যে ১ বছর ট্রেনিং করলাম ১ বছরের মতো। এরপরেই মনে করেন যে মালয়েশিয়াতে আ কলা আ আ কুয়ালালামপুর তারপরে হচ্ছে জোহর বারু আ বিভিন্ন মাস্টার ইভেন্ট হুম, হইতো। হুম, হুম। তো সেখানে দেখা গেছে আমি ৩০০০ এ গোল্ড মেডেল পাইছি। আচ্ছা, হ্যাঁ? আচ্ছা। তারপরে ১৫০০ মিটারে গোল্ড মেডেল পাইছি। তো এরকমভাবে ভালো করা শুরু করলাম। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ? ৪০০ মিটার, ৮০০ মিটারে এগুলো হয়তো আমার Facebook এ গেলে ওই জি, যে জি, জি। তৎকালীন সময়গুলিতে দেখবেন আছে। তো এই যে একটা মোটিভেশন আমার হইল। কাজ করা শুরু হ্যাঁ, করল। কাজ করা শুরু করলো এবং ২০২২ গেল, ২৩ গেল এবং বিভিন্ন জায়গায় পোডিয়াম পাওয়া শুরু জি, হইল জি। তখন থেকে। তো ২০২৩ সালে যেটা হলো, ২০২৩ সালে তখন এশিয়া মাস্টার অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ হয়। হ্যাঁ? জি। এটা হচ্ছে ফিলিপিনে, ফিলিপিন্সে, জি। হ্যাঁ? এটা প্রত্যেক ২ বছর পরে, পরে হয়। এই বছরেরটা ইন্ডিয়াতে হইছে জাস্ট আ এই ফার্স্ট উইক অফ নভেম্বরে। আচ্ছা, আচ্ছা। তো বাংলাদেশ থেকে অনেকে গেছে। তো ২০২৩ সালে আমাদের বাংলাদেশের মাস্টার অ্যাথলেটিক্স এ ওনারা ওইভাবে অ্যাক্টিভ ছিল না। পরে আমি ওনাদের সাথে অ্যাক্টিভ থাকার কারণে জানতে পারলাম যে এই ডিটেইলস এটা ফিলিপিনে হবে। তো আমি বললাম যে, "কোচ আমি তো যাইতে চাই।" তো পরে যে সিঙ্গাপুরের যে এশিয়া মাস্টার্স অ্যাথলেটিক্স এর যে সেক্রেটারি এবং ওই কমিটি মেম্বার আমার আবার পরিচিত ওই যে আমাদের সিঙ্গাপুর মাস্টার অ্যাথলেটিক্স এর সুবাদে। তো পরে ওনারা বলল যে, "তুমি যাইতে পারবা? তবে তোমার অ্যাথলেট ফেডারেশন থেকে তোমাকে একটা লেটার পাঠাইতে হুম, হবে।" হুম, হুম। মানে যেটাকে নমিনেশন বলা হয়। আহা নমিনেট লেটার করতে বলতে হবে। বাংলাদেশকে অ্যাপ্রুভাল। যে আমি রিপ্রেজেন্ট করব এটার জি। একটা আরকি এটা অ্যাপ্রুভাল লেটার লাগবে। জি। হ্যাঁ, অ্যাপ্রুভাল লাগবে। তো পরে আমি লেটার-টেটার লিখে করে পরে ফেডারেশনে পাঠাইলাম। পাঠানোর পরে এও মনে করেন অনেক তদবির-টদবির করার পরে মনে করেন অনেক যে ক্যাসাল-ট্যাসাল করে মনে করেন আলহামদুলিল্লাহ ফাইনালি ওনারা আমার লেটারটাকে আচ্ছা। করে দিছে। অ্যাপ্রুভ করছে। হ্যাঁ। হুম। দেওয়ার পরে মনে করেন তখন আর অনলাইনে পেমেন্ট করার সুযোগ ছিল না। তখন আমি বললাম ওই যে এশিয়া মাস্টার অ্যাথলেটিক্স এর যারা কমিটিতে আছে ওনাদেরকে বললাম যে, "এই অবস্থা এখন তো পেমেন্টের অপশনটা চলে গেছে। তাইলে কি করব?" কয়, "সমস্যা নাই। তুমি ফিলিপিন যাওয়ার পরে পে করলেই হবে।" আচ্ছা, আচ্ছা। আলহামদুলিল্লাহ সুযোগ পাইলাম। পরে ফিলিপিনে গেলাম। আ ফিলিপিনে যাওয়ার পরে ওই জায়গায় কয়েকদিন ছিলাম। থাইকা ১ম দিন ১৫০০ মিটার দৌড় দিয়ে হতাশ।
হতাশ কারণ হচ্ছে মনে করেন ওই জায়গায় হচ্ছে অলিম্পিকে পার্টিসিপেট করছে এরকম রানাররা মনে করেন যে ও আসছে সৌদি থেকে, জাপান থেকে, কোরিয়া থেকে এবং বিভিন্ন দেশ, ইরান, প্রায় ২৭ টা দেশ অংশগ্রহণ করছে। এশিয়ার যে হুম, মেজর হুম, দেশগুলো। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। তো তখন আমি হতাশ, ভালো করতে পারি নাই। এর ১ দিন পরে ৫,০০০ মিটার। তো ৫,০০০ মিটার আ তো এনেও অনেক স্ট্রং কম্পিটিটর। আ আমি তাওয়াক্কালতুল আল্লাহ। যা হয় হবে। আল্লাহ ভরসা। তখন আবার পায়েও ব্যথা। কোচে বলে, "পারবানি কেমনি কি?" আমি কই, "আমি চেষ্টা করব।" কোচও কি ওখানে গেছিল? হ্যাঁ, কোচও গেছে আচ্ছা, এবং আচ্ছা। সিঙ্গাপুরের পুরা টিম গেছে। আমি আচ্ছা, আচ্ছা। সিঙ্গাপুরের টিমের সাথে গেছি। জি, জি। তো যাওয়ার পরে ৫,০০০ এ সকাল ১০ টায় ফিলিপিন ক্লার্ক স্টেডিয়ামে, এটাতে ওই যে সাউথ এশিয়ান গেম আগে হইছিল। জি, জি। তো ওইটা অনেক গরম ওই জায়গায়। ১০ টার সময় এবং সূর্যটা মনে করেন যে মাথার উপরে। উফ! রান তো শুরু হয়েছিল আলহামদুলিল্লাহ সকাল ১০ হ্যাঁ, টায়? ১০ টার দিকে। ও আচ্ছা, শুরু আচ্ছা। হইছে আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করছি মেইনটেইন করতে ওদের সাথে। আলহামদুলিল্লাহ আমি ৩য় হইছি। আলহামদুলিল্লাহ, জি, হ্যাঁ? তো I was so excited জি। মনে করেন যে এটা ওই হিউজ লেভেলে অ্যাচিভমেন্ট। যাইছে মনে করেন যে ৩য় হওয়া। জি, তখন জি। লাগছিল ১৭ মিনিট। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, ৫ কিলোমিটার। হ্যাঁ, ৫ কিলোমিটার ১৭ মিনিট লাগছিল। which was good timing for me. হুম? তো আলহামদুলিল্লাহ এটা পাইলাম। পাওয়ার ১ দিন পরে হচ্ছে ১০ কিলোমিটার রোড রান। রোড রান, আচ্ছা। হ্যাঁ, ১০ কিলোমিটার রোড রান। ১০ কিলোমিটার রোড রানে আমি অংশগ্রহণ করলাম। আলহামদুলিল্লাহ ওইটাতেও ভালো করলাম। ওইটাতে হইছি ২য়, সেকেন্ড, ওয়াও! 2nd। আচ্ছা, মাশাআল্লাহ। আর ওই বছর আমি একমাত্র বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছি। আচ্ছা, আচ্ছা। তো আলহামদুলিল্লাহ আমি একাই ২ টা মেডেল পাইছি। ওই যে একটা হলো ব্রোঞ্জ আর একটা হচ্ছে সিলভার। আচ্ছা, হ্যাঁ? আচ্ছা। যেটা হুইচ ইস এই বছর কিন্তু অনেকেই গেছেন কিন্তু দৌড়ে কোনো এবার মেডেল পায় কোনো নাই। অ্যাচিভমেন্ট হয়নি। অ্যাচিভমেন্ট হয় নাই। এবং কি ওনারা কিন্তু সিলেকশন কইরা নিছে। ও! হ্যাঁ? ট্রায়াল এর মাধ্যমে। আচ্ছা, আচ্ছা। তো আলহামদুলিল্লাহ আমার ওই সময় কেউ ট্রায়াল করে জি, নাই। জি। আর আমি আলহামদুলিল্লাহ ট্রাই করছি। আলহামদুলিল্লাহ সবই আল্লাহর একটা ইচ্ছা, আল্লাহর একটা একটা ইয়ে ছিল। রহমত, জি। ওইসব হুম, হুম। জায়গায় পোডিয়াম পাওয়া ইটস নট ইজি। জি, তো এরপরে মনে করেন আমার একটা মোটিভেশন চলে আসলো। জি, জি। মোটিভেশন বুস্টার। তখন চলে আসলাম। আসার পরে আস্তে, আস্তে থিংকিং করতেছিলাম যে না, আ আমি তো পারি। তাইলে যেহেতু আমি পারি, বাংলাদেশে অনেকে আছে এরকম ফিটনেস এর ইনফরমেশন খুব আ আ আমরা বডি ব হ্যাঁ, সেই প্রশ্নেতে আমরা আসতেছি আসলে যে আপনার যে কম্পিটিশনে কয়েকটা কম্পিটিশনে অংশগ্রহণ নিয়েছিলেন যেমন কুয়ালালামপুরে, জোহর বারুতে এবং হচ্ছে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছেন ফিলিপিন্সে যে ২২ তম এশিয়া মাস্টার অ্যাথলেটিক্স ছিল সেখানেও জয় ছিল এবং এই অ্যাচিভমেন্ট এর গল্পটা এবং হচ্ছে আপনার যে অভিজ্ঞতা সেটাও শেয়ার করলেন। তো নিঃসন্দেহে এটা আসলে আমরা অনেক প্রাউড ফিল করি আপনাকে নিয়ে যেটা আপনি আসলে আলহামদুলিল্লাহ। জি, এটা অনেক বড় একটা অর্জন ছিল। এর পাশাপাশি আমরা আসলে রানিং এর পাশাপাশি আ আপনি রান নিয়ে পড়াশোনাও করেছেন। যতটুকু আমি জি। ব্যক্তিগতভাবে আপনাকে জানি। এবং হচ্ছে সেগুলো কেন? মানে পড়াশোনার ব্যাপারটা আপনার মাথায় কেন আসলো? যে আসলে এটা নিয়েও পড়াশোনা করতে হবে, এটা নিয়ে একটু রিসার্চ করতে হবে। এবং আপনার যে একাডেমি, নাজ রানিং একাডেমি বা NRA এটা তৈরির পিছনে আসলে এটা প্রতিষ্ঠা করার পেছনে কেমন ভাবনা ছিল? তো আমরা পড়াশোনাটা নিয়ে একটু বলি তারপরে। পড়াশোনা আমি এতটুক যেটা শেয়ার করলাম যে আসলে I was always excited to learn new things. ইয়েস। This is something আমি গুণও বলতে পারি বা এটা আমার একটা প্যাশন এ পরিণত হয়ে এটা গেছে। একটা স্ট্রেংথ বলতে পারি আরকি আচ্ছা, যে আচ্ছা। সবসময় কিছু না কিছু আমি শিখার একটা আগ্রহ আমার মধ্যে থাকে আরকি। আচ্ছা, আচ্ছা। তো যখন আমি যে বিষয়টা নিয়ে কাজ করি, ওই বিষয়টা নিয়ে একটু ডিপলি কাজ করার চেষ্টা করি। তো এই সুবাদে যখন আমি রানিংটাতে ভালো করতেছিলাম, যেমন বাংলাদেশে হাতে গোনা কয়েকজন আছে কোচ, জি। হ্যাঁ? রানিং এর। কিন্তু আপনার বডি বিল্ডার কিন্তু আপনার অন্য জিম-টিম ওইগুলি কিন্তু অনেকেই আছে। হুম, 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 হুম। কিন্তু রানিং ক্ষেত্রে যে প্রপার নলেজ ওয়ালা লোক আমি খুব কম পাইছি। তো সেই ক্ষেত্রে আমি বাংলাদেশের যে ইয়াটা এনালাইজ করে দেখলাম যে অধিকাংশ রানারই ৮ বছর, ১০ বছর, ৫ বছর রান করতেছে বা অনেক বছর ধরে রান করতেছে। কিন্তু তাদের পারফরম্যান্স উন্নতি হচ্ছে না। এবং বাংলাদেশের যে আমি ট্র্যাক রেকর্ড দেখলাম, একটু এনালাইজ করে দেখলাম যে আসলে বাংলাদেশে আ রানাররা কিন্তু ইন্টারন্যাশনালি টপ লেভেলের নাই এবং আমাদের এশিয়াতেও অনেক বেশি ভালো করতে পারে না। মোটামুটি লেভেলের আছে। হ্যাঁ? এবং যেগুলি আছে যারা ভালো আছে তারা হয়তো কেউ আর্মিকে রিপ্রেজেন্ট করতেছে, কেউ নেভি অথবা কেউ আ আ আনসার এরকম বিভিন্ন বাহিনী থেকে মানে ভালো রানার আছে। ইন্ডিভিজুয়াল অর্গানাইজেশন কে হ্যাঁ, রিপ্রেজেন্ট করতেছে। হ্যাঁ, হ্যাঁ। বিভিন্ন প্রতিষ্ঠানকে রিপ্রেজেন্ট করে। কিন্তু এই যে আমজনতা হুম, হুম, বাইরে হুম, হুম। পাবলিকলি ঐরকম ভালো আ ভাবে কেউ ট্রেনিং করায় না। আচ্ছা, হাতে আচ্ছা। গোনা ২-১ জন ব্যতীত।
তো পরে আমি যেহেতু থিংকিং করলাম যে আমি প্রপারলি কোচের আন্ডারে ট্রেনিং করে দেখলাম যে না আমি আসলে ভালো করতে পারি। হ্যাঁ? যেহেতু একটা প্রপার ট্রেনিং থাকলে। কারণ আমি যে ৩ বছর ভালোভাবে ট্রেনিং করার কারণে কিন্তু আমি অনেকগুলি পোডিয়াম পাইছি বিভিন্ন জি, জি। দেশে। এখনো আলহামদুলিল্লাহ আমার পারফরম্যান্সটা আমার এইজ হুম, ক্যাটেগরির হুম। জন্য মোটামুটি একটা ভালো একটা অবস্থানে আছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো এইগুলি যখন এনালাইজ করলাম, তখন চিন্তা করলাম না এখন যদি আমি বাংলাদেশকে কিছু দিতে হয়, তাহলে আমাকে আ লেখাপড়া করতে হবে। এই বিষয়ে একটু আমাকে ভালো নলেজ অর্জন করতে হবে। যেহেতু কোচ থেকে শিখছি। পাশাপাশি আমি এই কোচিং এর জন্য ভর্তি হইলাম। আচ্ছা, আচ্ছা। তো ওই কোর্সটা ১ বছরের কোর্স, ১ বছরের মধ্যে আপনার কমপ্লিট করা লাগবে। হুম, হুম, হুম। হ্যাঁ? কিন্তু আমার যে প্যাশন যে আগ্রহ আমি এই যে ৪-৫ মাসের মধ্যেই কমপ্লিট করে ফেলছি। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, কারণ হচ্ছে আমি আ আ সো ফোকাসড তো এখন মনে করেন যে আমার কথা হচ্ছে I need to learn it হ্যাঁ, যেহেতু ১ বছরের উইন্ডো পিরিয়ড আছে ১ বছরের মধ্যে শেষ করতে হবে। তো আমি ১ বছর সময় লাগাই নাই। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এটা তো এর সুপার মধ্যে ফাস্ট। হুম। আচ্ছা, আচ্ছা, সুপার এক্সাইটেড। কারণ হচ্ছে যে যেকোনো একটা জিনিসের আমি যে আগেই বললাম যে জি, জি। আপনার যদি একটা আগ্রহ থাকে, হুম, হুম, প্যাশন হুম, থাকে হুম। যে এক্সাক্টলি হ্যাঁ, এটাই আসলে এইটাই এই যে ইম্পোর্টেন্ট। এই দেখেন আপনি অল্প কিছু হুম, দিনের হুম। মধ্যে আপনার এই হুম, স্টুডিও হুম, হুম। তৈরি করতে পারছেন। কারণ কি? আ এটা আমার প্যাশন আপনার এই যে ছিল। কয়েক আমার মাস আসলে আগে কিন্তু আমার সাথে হুম, যখন হুম। কাজ করছেন আপনার হুম, ছিল হুম, না। হুম। আমার আসলে কারণ দিস ইস ভিডিওগ্রাফি আ প্যাশন। শুরু হয়েছে আসলে মোবাইল ভিডিওগ্রাফি দিয়ে। হ্যাঁ, হ্যাঁ। তো আমি চিন্তা করলাম যে আসলে এটা আমাকে ভালো লাগায়। হুম, এটা আমার একটা ভালোবাসার একটা জায়গায় কাজ শুরু হয়ে গেছে এবং সেই জার্নি থেকে আসলে আমি আ চিন্তা করলাম যে এটাকে আরো কিভাবে বড় করে করা যায়, আরো কিভাবে প্রফেশনাল ওয়েতে করা যায়। এক্সাক্টলি। এটা আরকি। জি। তো এভাবেই আসলে শুরু হয়। জি। এইভাবে যখন কমপ্লিট করলাম, কমপ্লিট করার পরে তো I was so excited. আচ্ছা, আচ্ছা। সো এক্সাইটেড এরপরের দিন যে লাইভে গেলাম। লাইভে যেয়ে এসে বললাম যে আমি আসলে আ ১০ জনকে ফ্রি ট্রেনিং করাবো। ওয়াও! হ্যাঁ? বাংলাদেশের পরে ১০ জনে মনে করেন তখন এনরোল করলো প্রায় ৫০ জন। আচ্ছা, হ্যাঁ? আচ্ছা। কারণ আমরা তো আমার যে নাজ ইস রানিং হুম, একটা হুম, হুম, হুম। পেজ জি, আছে জি, জি। এটা ফেসবুক পেজ। দীর্ঘদিন ধরে আসলে হ্যাঁ, দীর্ঘদিন ধরে আমি চলে যে আসতেছে। অ্যাক্টিভিটি গুলি করি এটাতে আপডেট দেই আরকি। জি, জি। কারণ আমার যে ফেসবুক ইয়া আছে আমার যে আইডি আছে আইডি প্রোফাইল